ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, তোমরা স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? ইজ ইট ওকে? আমার তো কিছু কানেক্টিং দেখাচ্ছে বাট কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু ওয়েট করো। আমি লিভ নিয়ে আরেকবার জয়েন করছি। অন্যরা তোমরা দেখতে পাচ্ছ? স্যার আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, তোমরা ক্লিয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? ইজ ইট ওকে? স্যার আচ্ছা, ওকে। সো দেখো, আজকে আমাদের যে টপিক ব্ল্যাক বডি, ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ ব্ল্যাক বডি। অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি কাকে বলা হয় ইন ফিজিক্স? ব্ল্যাক বেসিক্যালি আমরা জানি কোনো একটা কালো বস্তু যেটা সব ধরনের লাইট অ্যাবজর্ব করে, এই কারণে কালো দেখায়। তো সেটাকে আমরা ফিজিক্সের ওয়েতে বা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে হাউ উই ক্যান ডিফাইন দিস অ্যান্ড হোয়াট আর দেয়ার প্রপার্টিজ, একটা ব্ল্যাক বডির কি কি ধরনের প্রপার্টি থাকবে বা কোন ধরনের অবজেক্টকে, কোন ধরনের বডিকে আমরা ব্ল্যাক বডি হিসাবে আইডেন্টিফাই করতে পারি। সো ডান পাশে দেখো একটা ক্যাভিটি সিস্টেম, আমাদের এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরিতে এই ধরনের একটা ক্যাভিটি সিস্টেমের মাধ্যমে আমরা একটা ব্ল্যাক বডিকে প্রিপেয়ার করতে পারি। অ্যান্ড আমাদের যদি ডেফিনেশন বলি, ফর্মাল ডেফিনেশন আর আমরা বুকিস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি ডিফাইন করতে চাই, তাহলে এইভাবে আমরা বলতে পারি এ ব্ল্যাক বডি ইজ অ্যান আইডিয়াল বডি which allows the whole of the incident radiation to pass into itself without reflecting the energy and absorb within itself this whole incident radiation without passing of the energy. তো এর সারমর্মটা এটাই বোঝায় যে ব্ল্যাক বডি হচ্ছে এই ধরনের একটা বডি, এই ধরনের একটা বডি যেই বডির উপরে যদি কোনো রেডিয়েশন, যত টাইপের রেডিয়েশন এসে পড়ুক না কেন, যে কোনো ধরনের রেডিয়েশন এসে পড়ুক না কেন, তো সেই রেডিয়েশনটাকে সে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেয়, কমপ্লিটলি তার ভিতরে সে অ্যাবজর্ব করে নেয়, নিজের মধ্যে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, কোনো পার্ট সে রিফ্লেক্ট করে না। তো এই ধরনের একটা বডিকে বেসিক্যালি আমরা একটা ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করতে পারি, এবং এটা কালারটা ব্ল্যাক দিলে আরো ভালো বোঝা যায়। নিচে আমি এই ধরনের একটা ডায়াগ্রাম নিয়েছি, দেখো এই যে একটা ব্ল্যাক বডি রেডিয়েটর, এটা এই বডিটাকে আমরা একটা ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করতে পারি। তো এর প্রপার্টি কি থাকবে? দুই ধরনের প্রপার্টি থাকবে। আইদার সে সব ধরনের রেডিয়েশন তার উপরে এসে পড়লে সব ধরনের রেডিয়েশনকে সে শোষণ করে নিবে, অ্যাবজর্ব করে নিবে, অথবা তাকে যদি আমরা হিট করি মানে তাকে যদি এক্সাইটেড করি, হিটের মাধ্যমে, হিট এনার্জির মাধ্যমে তাকে যদি এক্সাইটেড করি, তাহলে সে যদি রেডিয়েশন ইমিট করে, সে সব ধরনের রেডিয়েশন ইমিট করবে। তাহলে দুইটা প্রপার্টি থাকলে বেসিক্যালি একটা বডিকে আমরা ব্ল্যাক বডি বলতে পারি, যে তার উপরে এসে যত ধরনের রেডিয়েশন পড়বে। রেডিয়েশনের টাইপ হচ্ছে আমাদের, আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রামের মধ্যে যে টাইপগুলো আছে, প্রথমে হচ্ছে দেখো আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এই যে যে কয়টা টাইপ বললাম, এটা হচ্ছে আমাদের আমরা এ পর্যন্ত এতগুলো রেডিয়েশন সম্পর্কে জানতে পেরেছি। ঠিক আছে, আবারও বলি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, দেন হচ্ছে ভিজিবল লাইট, এক্স রে, গামা রে, ইনফ্রারেড ফার্স্টে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে। তো এই এর যে কোনোটা এসে পড়ুক না কেন, যে কোনো ধরনের বা যে টাইপের রেডিয়েশনই আমার এই বডির উপরে এসে যদি ইনসিডেন্ট হয় বা পড়ে, তাহলে এই বডিটার সবগুলা রেডিয়েশনকে সে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নিতে পারবে। যদি এই প্রপার্টি কোনো একটা অবজেক্টের থাকে, তাহলে আমরা তাকে ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করতে পারি। এর পাশাপাশি আরেকটা প্রপার্টি থাকতে হবে, পাশাপাশি আরেকটা প্রপার্টি কি থাকবে, যে এটা থেকে আমরা যখন এটা এক্সাইটেড হবে, মানে এটাকে আমরা যখন গরম করব, হিট করব, এনার্জি দিব, বাইরে থেকে হিট এনার্জি দিয়ে এটাকে এক্সাইটেড করব, তখন এর থেকে যখন রেডিয়েশন বের হবে, তখন এখান থেকেও সব ধরনের রেডিয়েশন, মানে এই যে যে 6টা বা 7টা প্যাটার্ন আমি বললাম, নাম বললাম, এই ধরনের সব রেডিয়েশনগুলো এখান থেকে বাইরে বের হবে, ইমিট হবে। তাহলে রিভার্স আর একটা প্রপার্টি, মানে সব ধরনের রেডিয়েশনকে সে অ্যাবজর্ব করে নিবে, অথবা সব ধরনের রেডিয়েশন সে ইমিট করবে। এই প্রপার্টি ওয়ালা কোনো অবজেক্টকে বা কোনো বডিকে বেসিক্যালি আমরা বলি দিস ইজ আ ব্ল্যাক বডি। ওকে, তো ব্ল্যাক বডি ডেফিনেশন এটা হচ্ছে যে বডি হুইচ ক্যান অ্যাবজর্ব অল টাইপস অফ রেডিয়েশন হুইচ ইজ ইনসিডেন্ট অন ইট অ্যান্ড ইট ক্যান ইমিট অল টাইপস অফ রেডিয়েশন হোয়েন ইট ইজ এক্সাইটেড। যখন এটাকে এক্সাইটেড করব তখন, অথবা হিট আপ করব,
তখন এটা যে রেডিয়েশনগুলো ইমিট করবে সেখানে সব ধরনের রেডিয়েশনই সে কমপ্লিটলি ইমিট করবে, কোনো রেডিয়েশন তার ভিতরে রেখে সে ইমিট করবে না, সব ধরনের রেডিয়েশনকে সে ইমিট করবে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যেতে পারি, যেমন আমাদের সান, দেখো সান সান কি হচ্ছে আমাদের যে স্টার সান, সান থেকে সান যখন এর মধ্যে ফুয়েল যখন ক্রিয়েট হচ্ছে বা ফুয়েল যখন বার্ন হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে ফুয়েলের সাপ্লাই হচ্ছে এবং সেখানে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে প্রচুর হিট এনার্জি তৈরি হচ্ছে একটা সানের মধ্যে। একটা সানের ভিতরে মেইন এনার্জি সোর্সই হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। আমরা নিউক্লিয়ার ফিজিক্সের পার্টে এটা আরো ডিটেলসে শিখবো যে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন কি কাকে বলা হয়, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন কি কাকে বলা হয়। তো একটা সানের মধ্যে হিট এনার্জি তৈরি হয়, প্রচুর হিট এনার্জি তৈরি হয় নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন রিয়াকশনের মাধ্যমে। সেই হিট এনার্জির কারণে এখান থেকে রেডিয়েশন ইমিট হয় এবং যখন রেডিয়েশন ইমিট হয় এই সবগুলো রেডিয়েশনই বের হয় একটা সান থেকে। তোমার ইনফ্রারেড, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, সব এই 6 ধরনের রেডিয়েশনই এখান থেকে বাইরে বের হয়। তাহলে এটাকে আমরা একটা ব্ল্যাক বডি হিসাবে কনসিডার করতে পারি এবং অ্যাপ্রক্সিমেটলি একটা স্টারকে আমরা আইডিয়াল ব্ল্যাক বডি হিসাবে কম্পেয়ার করতে পারি। পারফেক্ট আইডিয়াল কোনো কিছুই হয় না, কোনো অবজেক্টই এমন না যে 100% আইডিয়াল, তবে আমরা কোনো স্টারকে আইডিয়াল হিসাবে অ্যাপ্রক্সিমেটলি আইডিয়াল হিসাবে ধরতে পারি। সাপোজ 90%, 99% আইডিয়াল, 1% কিছু প্রবলেম থাকতে পারে। তো এই অবজেক্টটাকে বা এই সানকে, এই স্টারটাকে আমরা একটা ব্ল্যাক বডি হিসাবে কনসিডার করতে পারি। ভাইস ভার্সা, দেখো এইটারই সান যখন ডেড হয়ে যায়, সানের একটা লাইফ সাইকেল থাকে, যে কোনো স্টারের একটা লাইফ সাইকেল থাকে। এটা যখন ডেড হয়ে যায়, এটা যখন মারা যায়, মারা যাওয়া মানে হচ্ছে এর ভিতরের ফুয়েলের একটা সময় শেষ হয়ে যায়, ফুয়েল শেষ হয়ে যায় বা তার রেডিয়েট করার অ্যাবিলিটি শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে তখন এটা একটা ব্ল্যাক বডিতে কনভার্ট হয়ে যায়। কি হয়, এটা একটা ব্ল্যাক বডিতে তৈরি হয়ে যায়, মানে এটাকে আমরা তখন বলি, কি বলি বলো তো, কি বলা হয়? সানটা যখন তার সব এনার্জি হারাই ফেলে তখন এটা একটা টার্ম হয়, তোমরা নাম জানো অলরেডি, অবশ্যই নাম জানার কথা। এবং যেটা সান স্টারগুলা মারা যাওয়ার পরে একটা নতুন কিছু চলে আসে বা নতুন একটা শূন্যতা তৈরি ব্ল্যাক হয়। হোল স্যার। স্যার ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, রাইট, ভেরি গুড। সো দেখো এই যে সানের ডেড হওয়ার পরে একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে যায়, ব্ল্যাক হোল বলা হয় এটাকে। তো যত স্টার আছে আমাদের সোলার, আমাদের প্রতিটা গ্যালাক্সিতে কিন্তু সেন্টারে ধরনের ব্ল্যাক হোল থাকে, একটা বা দুইটা করে ব্ল্যাক হোল থাকে। তো একটা গ্যালাক্সির যতগুলো স্টার আস্তে আস্তে ডেড হয়ে যায় সবাই ওই ব্ল্যাক হোলে চলে যায়, মানে ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যায়। এই ব্ল্যাক হোলের প্রপার্টি কি, এর উপরে কোনো কিছু আসলে যত ধরনের এনার্জি আসুক যাই আসুক সে সেটাকে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেয়, কমপ্লিটলি সে শোষণ করে নেয়। সে কিন্তু বিচার করে না যে এইটা আসলো আর এটাকে নিব এটাকে নিব না, এই ধরনের না। যত টাইপের রেডিয়েশনই বা যত টাইপের এনার্জি আসুক না কেন সে সবগুলাকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে সান যে ধরনের একটা আইডিয়াল ব্ল্যাক বডি হিসেবে আমরা কনসিডার করতে পারি, একইভাবে আমরা একটা ব্ল্যাক হোলকে আইডিয়াল ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করতে পারি। ওকে, সো দিজ আর দ্য প্রপার্টিজ অফ এ ব্ল্যাক বডি। তো আমরা এই ফিজিক্সে ব্ল্যাক বডি কাকে বলবো? ব্ল্যাক বডি ওই ধরনের অবজেক্ট বা ওই ধরনের বডিকেই বলবো যে সব ধরনের রেডিয়েশনকে শোষণ করে নিতে পারে বা অ্যাবজর্ব করে নিতে পারে, অথবা সব ধরনের রেডিয়েশন ওখান থেকে সে ইমিট করতে পারে। এই ধরনের অবজেক্টকে মূলত আমরা ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করব। তো এখানে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে একটা ব্ল্যাক বডি রেডিয়েটর, দেখো এখানে যত ধরনের ইনসিডেন্ট রেডিয়েশন আসছে সবগুলো সে অ্যাবজর্ব করে নিচ্ছে, কমপ্লিটলি অ্যাবজর্ব করে। তো ব্ল্যাক বডি রেডিয়েটর ইজ এনি অবজেক্ট দ্যাট ইজ এ পারফেক্ট ইমিটার অ্যান্ড এ পারফেক্ট অ্যাবজর্বার অফ রেডিয়েশন। পারফেক্ট ইমিটার বলতে কি বোঝায়, যে সব ধরনের রেডিয়েশন যে ইমিট করতে পারে যেমন সান। অথবা পারফেক্ট অ্যাবজর্বার বলতে কি বোঝায়, যে সব ধরনের রেডিয়েশন অ্যাবজর্ব করে নিতে পারে যেমন ব্ল্যাক বডি। তো এটাকে মূলত আমরা একটা পারফেক্ট ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করতে পারি। তবে আইডিয়াল কোনো কিছুই হয় না, মানে হচ্ছে থিওরিটিক্যাল আমরা যাকে আইডিয়াল বলবো 100% পারফেক্ট, একটা সান বা একটা স্টার সে কিন্তু 100% পারফেক্ট না, একটা বা একটা ব্ল্যাক হোল সেটাও 100% পারফেক্ট না, তবে তাদেরকে আমরা অ্যাপ্রক্সিমেটলি পারফেক্ট হিসাবে কনসিডার করতে পারি। এমন হতে পারে যে 99% পারফেক্ট, 1% ইনপারফেকশন থাকতে পারে। তো এইভাবেই আমরা মূলত একটা ব্ল্যাক বডিকে আইডেন্টিফাই করি এবং তার সেটাকে আমরা ফিজিক্সে এভাবেই ডিফাইন করি যে হোয়াট ইজ ব্ল্যাক বডি। যদি আমি তোমাদেরকে এভাবে ভাইবা কোশ্চেন আস্ক করি ভাইবার সময় যে হোয়াট ইজ ব্ল্যাক বডি, হোয়াট ডু ইউ মিন বাই এ ব্ল্যাক বডি, তখন তোমাদের আনসার হবে ব্ল্যাক বডি ইজ আ পারফেক্ট বডি হুইচ ক্যান অ্যাবজর্ব অল টাইপ অফ রেডিয়েশন। অথবা এটা বলতে পারো ব্ল্যাক বডি ইজ অ্যান আইডিয়াল বডি হুইচ ক্যান অ্যাবজর্ব অল টাইপ অফ রেডিয়েশন অ্যান্ড হুইচ ক্যান ইমিট অল টাইপ অফ রেডিয়েশন। So this is can considered as a black body.
তো ব্ল্যাক বডিকে আমরা এই ওয়েতে ডিফাইন করতে পারি, ভেরি ইজি একটা ওয়ে এবং ভেরি ইজি একটা কনসেপ্ট। এখন আমরা দেখব যে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনগুলো ইমিট হচ্ছে, যে রেডিয়েটর যখন একটা ব্ল্যাক বডি পারফেক্ট রেডিয়েটর হিসাবে যখন কাজ করে, তখন তার মধ্য থেকে যে রেডিয়েশনটা বের হয় সেই রেডিয়েশনের কি প্রপার্টি। যেমন সান থেকে আমাদের আর্থে রেডিয়েশন আসছে, আমরা ভিজিবল লাইট যার কারণে আমরা দেখতে পাই, বা আমাদের অন্যান্য আসে ইনফ্রারেড যার কারণে আমরা গরম অনুভব করি, বা সব ধরনের রেডিয়েশন আসে, গামা বা এক্স রে এগুলো কম আসে, এগুলো ওজোন লেয়ার দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়। তো ভিজিবল লাইটটাই হচ্ছে ম্যাক্সিমাম পার্ট, ভিজিবল লাইটটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পোর্শন বা ম্যাক্সিমাম পার্সেন্টেজ সান থেকে যেটা বেশি আমাদের আর্থে আসে, তার ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে ভিজিবল লাইট। তো এই যে যে রেডিয়েশনটা আমাদের আর্থে আসছে, এর কি কি প্রপার্টি থাকতে পারে? একটা ব্ল্যাক বডি থেকে যে ধরনের রেডিয়েশন ইমিট হয়, সেই রেডিয়েশন কি ধরনের হয় বা তার প্রপার্টি কি, তার বৈশিষ্ট্য কি, সে কিসের উপর ডিপেন্ড করে? তো ফার্স্টে দেখো এখানে কয়েকটা প্রপার্টিকে আইডেন্টিফাই করা হয়েছে। ফার্স্ট হচ্ছে ব্ল্যাক বডি ইজ এ থিওরিটিক্যাল অবজেক্ট দ্যাট absorbs 100% of the radiation that hits it। এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে ব্ল্যাক বডি কাকে বলা যায়, এবং এটা রিফ্লেক্ট নো রেডিয়েশন অ্যান্ড অ্যাপিয়ার্স পারফেক্টলি ব্ল্যাক। যখন একটা ব্ল্যাক বডি আমরা ব্ল্যাক দেখি, বা যেমন ব্ল্যাক হোলের কথা বললাম, এখানে এর পারফেকশনটা কি, সব ধরনের রেডিয়েশন অ্যাবজর্ব করে নেয় এবং এটাকে আমরা অ্যাপিয়ার করি ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাক বডি আবার ডেফিনেশন বা তার রেডিয়েশনের কিছু ক্রাইটেরিয়াকে ফার্স্টে আমরা ডিফাইন করলাম। এরপরে দেখো যে roughly we can say that the stars radiate like black body radiator। এটাকে রাফলি বলা হয়েছে। রাফলি মানে কি, আমরা মোটামুটি ভাবে বলতে পারি, 100% বলা যাচ্ছে না, 100% হয় না, 100% আইডিয়াল হয় না। তো আইডিয়াল বডি আমাদের থিওরিটিক্যাল বডি, আইডিয়াল কনসেপ্টটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট প্র্যাকটিক্যালি আমরা যখন কম্পেয়ার করতে যাব, তখন থিওরির সাথে কিছু পরিমাণ ডিসক্রিপেন্সি বা কিছু পরিমাণ বিচ্যুতি ঘটে। পারফেক্টলি যা আমরা থিওরিতে বলেছি, প্র্যাকটিক্যাল করতে গেলে একদম হুবহু সেরকম হয় না। তো আমাদের যে যাদেরকে আমরা পারফেক্ট ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করছি, তারাও 100% আইডিয়াল না বা 100% পারফেক্ট না। তাদেরকে আমরা রাফলি ধরতে পারি যে তারা একটা আইডিয়াল ব্ল্যাক বডির মতো কাজ করে, বাট নট এ পারফেক্ট আইডিয়াল ব্ল্যাক বডি। This is important because it means that we can use the theory for black body radiator to infer things about stars. বাট এইটা গুরুত্বপূর্ণ কেন, রাফলি কেন ধরতে হচ্ছে? কারণ আমরা স্টার থেকে, বেসিক্যালি আমাদের সান থেকে যে রেডিয়েশন আসবে, সেই রেডিয়েশন নিয়েই আমাদের বাকি আলোচনা করব বা তার প্রপার্টিগুলো অ্যানালাইসিস করব। সান থেকে যে রেডিয়েশনগুলো আসছে, যে লাইট আসে, দেখো রেডিয়েশন বললে অনেকে বুঝতে পারতেছো না, রেডিয়েশনটা বেসিক্যালি কি, লাইট। এখন দেখো লাইটের আবার 6টা ক্যাটাগরি। লাইটের ক্যাটাগরি কয়টা? 6টা। লাইটকে বেসিক্যালি আমরা কি বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কয় ধরনের আছে? 6 ধরনের আছে। আমরা শুধু দেখি একটা, সেটা হচ্ছে ভিজিবল লাইট। ভিজিবল লাইটের মধ্যে রেড কালার দেখি, গ্রিন কালার দেখি, ব্লু, ইয়েলো, এই শেষ 7টা কালার, এগুলো আমরা দেখি। এছাড়া বাইরে আমরা কোনো কিছু দেখতে পারি না, এটা আমাদের ভিজিবল রেঞ্জের বাইরে। আমরা এক্স রে দেখতে পারি না, বাট আমরা যখন কোনো একটা ডায়াগনোসিস সেন্টারে যাই, তখন আমাদের বডি এক্স রে করে। আমি দেখি না যে কোন রেটা এসে আমাকে এক্স রে করলো বা আমার বডির ভিতরে বোনের পিকচার তুললো, এটা কিন্তু আমরা দেখতে পারি না। আবার ইনফ্রারেড, এগুলো আমরা দেখতে পারি না। আবার ইনফ্রারেড ক্যামেরা যদি আমি পড়ি, নাইট ভিশন ক্যামেরা বা ইনফ্রারেড ক্যামেরা, স্পেশাল ক্যামেরা আছে, সেটা দিয়ে আমি দেখতে পারবো, ইনফ্রারেড রেটাকে দেখতে পারবো, ডিটেক্ট করতে পারবো। বাট আমরা খালি চোখে শুধুমাত্র একটা রেডিয়েশন দেখি, যেটা হচ্ছে আমাদের ভিজিবল লাইট। ভিজিবল লাইটের বাইরে আমরা কোনো রেডিয়েশন দেখি না। ওকে, বাট তারা লাইট এবং তারা রেডিয়েশন, এবং সবগুলোই আমাদের একটা ব্ল্যাক বডি থেকে রেডিয়েট হয়। সো এইটা গেল হচ্ছে একটা ব্ল্যাক বডি রেডিয়েটরের প্রপার্টি। এরপর দেখো তাহলে রেডিয়েশন কি হয়, রেডিয়েশনের প্রপার্টি বেসিক্যালি কি। একটা ব্ল্যাক বডি তার যে রেডিয়েশন বেরোবে, এই রেডিয়েশনটা মূলত ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, মূলত ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যত বেশি হয় ব্ল্যাক বডি থেকে, তত শর্টার ওয়েভলেন্থ বা হায়ার ফ্রিকোয়েন্সি লাইট ইমিট হয়। ব্ল্যাক বডির রেডিয়েশনটা কমপ্লিটলি, শুধুমাত্র দেখো এখানে কিন্তু একটা কথা আমি বলতেছি, শুধুমাত্র, তার মানে আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। শুধুমাত্র বা কমপ্লিটলি বা অনলি যদি বলি, তার মানে কি, এটা ছাড়া আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সাইজে বড় হোক, সাইজে ছোট হোক, বড় হোক, ভারী হোক, বা যাই হোক না কেন, ম্যাস বেশি হোক, ডেন্সিটি বেশি হোক, বা অন্যান্য যাই কিছু হোক না কেন, সেটা ডাজ নট ম্যাটার। ম্যাটার করে কিসের উপরে? শুধুমাত্র টেম্পারেচারের উপরে। তো টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে কি, যত
বেশি টেম্পারেচার হয় একটা ব্ল্যাক বডি থেকে, তত শর্টার ওয়েভলেন্থ বা হায়ার ফ্রিকোয়েন্সি, শর্টার ওয়েভলেন্থ বা হায়ার ফ্রিকোয়েন্সি, আমি এটাকে দুইবার বললাম এই কারণে যে গুরুত্বপূর্ণ। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হবে? হায়ার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যখন হায়ার হয় তখন তার ওয়েভলেন্থ শর্টার হয়, ওয়েভলেন্থ ছোট হয়। যেমন রেড লাইট, লাল আলো, লাল আলোর হচ্ছে ওয়েভলেন্থ বড়, সব থেকে বড় 7টা কালারের মধ্যে সবচেয়ে বড় ওয়েভলেন্থ কার? রেড লাইটের। রেড লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে বড়। তো রেড লাইটের ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, যে রেড লাইটের ফ্রিকোয়েন্সি কি হবে? রেড লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে শর্টার, 7টা কালারের মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে ফ্রিকোয়েন্সি কম কার? ফ্রিকোয়েন্সি কম হচ্ছে রেড লাইটের। তো কোন একটা ব্ল্যাক বডির টেম্পারেচার যত বেশি হয় তার থেকে তত হায়ার ফ্রিকোয়েন্সি রেডিয়েশন বের হয়। অথবা আমরা ঘুরিয়ে বললে এভাবে বলতে পারি যে টেম্পারেচার যত বেশি হয় তত তত শর্টার তত হচ্ছে শর্টার ওয়েভলেন্থে লাইট ইমিট হয়। ওয়েভলেন্থের ক্ষেত্রে শর্টার, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হায়ার। টেম্পারেচার বেশি হলে এই ঘটনা। আর টেম্পারেচার যত কম হবে তত হচ্ছে তোমার হায়ার ওয়েভলেন্থে লাইট ইমিট হবে এবং শর্টার ফ্রিকোয়েন্সি লাইট ইমিট হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রেডিয়েশনের, ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রপার্টি। তো ডিপেন্ডস অনলি অন দ্য টেম্পারেচার, অনলি অন দ্য টেম্পারেচার, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো এটা একটা প্র্যাকটিক্যালি অবজারভেশনও আছে। আমরা এটাকে থিওরিটিক্যালি এই যে কথা বললাম এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশনে যেতে পারি, বা কি বলে এটাকে, আমরা এক্সিবিশনে যেতে পারি। প্র্যাকটিক্যাল দেখো, তোমরা এই ধরনের ব্ল্যাক স্মিথের দোকান দেখেছো? ব্ল্যাক স্মিথের দোকানে এই ধরনের আয়রনকে হিট করে এই অবস্থায় নিয়ে আসে। ডান পাশে একটা ডায়াগ্রাম দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই ডায়াগ্রামটা? ডায়াগ্রামটা কি দেখা যাচ্ছে? তো দেখো এখানে প্র্যাকটিক্যাল অবজারভেশন, হ্যাঁ প্র্যাকটিক্যাল অবজারভেশনটা কি, যে ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, যারা লোহা পিটিয়ে বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জাম আদি আমাদের ফ্যামিলিতে যেগুলো ইউজ করতে হয় সেগুলো, যেমন মাছ কাটার জন্য যা বটি বা অন্যান্য কিছু, এগুলো তৈরি করে। তো এইটা তোমরা রাস্তার পাশে অনেক সময় অবজার্ভ করছো যে এই ধরনের লাল হয়ে যায়। তো বিষয়টা কি, যখন প্রথমে হিট করে, টেম্পারেচার যখন কম থাকে তখন এটা কালচে, এই কালারটা একটু লালচে কালার থাকে, লাল থাকে। দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা কি লালচে দেখা যাচ্ছে, বাট এই মুখের দিকে এখানে ইয়েলোইশ দেখা যাচ্ছে, ইয়েলো দেখা যাচ্ছে, হলুদ আভা দেখা যাচ্ছে, আবার একটু সাইডে লাল দেখা যাচ্ছে, এখানে হলুদ দেখা যাচ্ছে। এর কারণ কি? এই লাল এবং হলুদ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে যে এই এনটা এখানে টেম্পারেচার কম, এখানে টেম্পারেচারটা খুব বেশি না, বাট যখন এই দিকে আসছে, এটা তো ভিতরে দেওয়া ছিল, কয়লার ভিতরে, হ্যাঁ এখানে কোলের ভিতরে দেওয়া, মানে হিট পেয়েছে বেশি, টেম্পারেচার এখানে রাইজ করেছে অনেক বেশি, এই কারণে এটা দেখো হলুদ আভা হয়ে গেছে। বাট এই যে এই জায়গাটা লালচে রয়ে গেছে, তার মানে এই টেম্পারেচার কম, এখান থেকে লাল আলো বেরোচ্ছে। আর এখানে টেম্পারেচারটা একটু বেড়ে গিয়েছে, এখানে হলুদ আলো বেরোচ্ছে। হলুদ আলো মানে হায়ার ফ্রিকোয়েন্সি, শর্টার ওয়েভলেন্থ। টেম্পারেচার কম, লাল আলো মানে বড় ওয়েভলেন্থ, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি কম, শর্টার ফ্রিকোয়েন্সি। বা শর্টার ফ্রিকোয়েন্সিকে শর্টার বলে না, ফ্রিকোয়েন্সিকে লোয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়। ওয়েভলেন্থের ক্ষেত্রে বিগার অথবা শর্টার ইউজ করা হয়। তো এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল অবজারভেশন, আমরা বাস্তবে এই বিষয়টা বুঝতে পারি, অবজার্ভ করলেই দেখতে পারি ব্ল্যাক স্মিথের দোকানে গেলে। তো মূল বিষয় হচ্ছে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে, ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বেরোয় কমপ্লিটলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এবং টেম্পারেচার যত বেশি হয় সেখান থেকে আমাদের তত শর্টার ওয়েভলেন্থের লাইট ইমিট হয় বা রেডিয়েশন ইমিট হয়। আর আমাদের টেম্পারেচার যত কম হবে তত ওখান থেকে আমাদের হায়ার ওয়েভলেন্থের রেডিয়েশন ইমিট হবে। এটাকে, এই যে যে কথাটা বললাম, এটা আমাদের এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং তার এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে এখানে গ্রাফে প্রেজেন্ট করা হয়েছে। দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল, দেখো এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, যে কথাটা এখন বললাম টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি, সেটাকে এইখানে দেখানো হয়েছে। দেখো গ্রাফে 3টা কার্ভ দেখানো হচ্ছে, একটা হচ্ছে ভায়োলেট বেগুনি কালারের, আর একটা একটু পিঙ্ক কালারের, আর একটা রেডিশ কালারের, লালচে কালারের। তো এই যে দেখো 3টা ডিফারেন্ট কার্ভ দেখানো হচ্ছে ফর 3 ডিফারেন্ট টেম্পারেচার। তো কোনো একটা ব্ল্যাক বডি নেওয়া হয়েছে, তাকে ফার্স্টে আমরা কি করেছি, 1250 কেলভিন টেম্পারেচারে হিট আপ করেছি, গরম করেছি, এবং আমি এক্সপেরিমেন্ট করে ডিটারমাইন করেছি যে ওখান থেকে কি রেডিয়েশন বেরোচ্ছে, তার ওয়েভলেন্থ মেজার করেছি। ওয়েভলেন্থ মেজার করে ডান দিকে আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে একটা টার্ম নিয়েছি, আর এক্স অ্যাক্সিসের দিকে ওয়েভলেন্থের ভ্যালু নিয়েছি, নিয়ে আমরা গ্রাফ প্লট করেছি। একই কাজ আমি আবার ওই একই অবজেক্টকে ডিফারেন্ট টেম্পারেচারে
একই এক্সপেরিমেন্ট করেছি, টেম্পারেচারটা শুধু চেঞ্জ করেছি। সেকেন্ড টাইম আমি যে টেম্পারেচার নিয়েছি টেম্পারেচার 1750 কেলভিন। আবার আমি থার্ড টাইম এক্সপেরিমেন্ট করেছি একই অবজেক্টের, থার্ড টাইম আমি যে টেম্পারেচার নিয়েছি সেটা 2000 কেলভিন। সো তিনটা ডিফারেন্ট টেম্পারেচার নিয়ে এখন আমি অবজার্ভ করছি যে আসলে কি হয়। তো আমার ওয়াই অ্যাক্সিসে যেটা, এটাকে বলা হয় রেডিয়েন্সি। ওয়াই অ্যাক্সিসে যে টার্মটা নেওয়া হয়েছে এটাকে বলা হয় রেডিয়েন্সি, রেডিয়েশন পার ইউনিট ওয়েভলেন্থ ইজ কল্ড রেডিয়েন্সি। তো রেডিয়েন্সি নেওয়া হয়েছে, রেডিয়েন্সির ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কিউব। তো এই ভ্যালু ওয়াই অ্যাক্সিসে রেডিয়েন্সির ভ্যালু এবং এক্স অ্যাক্সিসে হচ্ছে ওয়েভলেন্থের ভ্যালু নিয়ে আমি যদি এক্সপেরিমেন্টাল ডেটাকে গ্রাফে প্লট করি, গ্রাফে প্লটের পরে আমি এই ধরনের শেপ পাবো। ফার্স্টে আমি লোয়ার টেম্পারেচার, দেখো লোয়ার টেম্পারেচার আমার যে ওয়েভলেন্থ আসছে, এই দেখো ওয়েভলেন্থটা হচ্ছে 3 এর কাছাকাছি, 2.5 থেকে বড়, এটা 2.5, তার 3 এর কাছাকাছি আসছে। তো দেখো যখন টেম্পারেচার কম তখন ওয়েভলেন্থটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। এই জায়গায় ওয়েভলেন্থের যে ভ্যালু, এই ভ্যালুটা যদি তুমি পিক করো, দেখো এটা 2.7 বা 2.6 হবে। এই জায়গায় যে ভ্যালুটা এটা 2.6। বাট যখন আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি 1750 কেলভিন নিয়েছি, এখানে এই পয়েন্টে টেম্পারেচার দেখো, এখানে যখন টেম্পারেচার 1750, এই পয়েন্টে যে ওয়েভলেন্থ এটা দেখো 1.6, 1.5 থেকে একটু বেশি 1.6। তার মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ওয়েভলেন্থ শর্টার হচ্ছে। এদিকে হচ্ছে ওয়েভলেন্থ, ফার্স্টে কম টেম্পারেচার ওয়েভলেন্থটা বড় ছিল, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ওয়েভলেন্থ কমে গেল। আবার যখন টেম্পারেচার 2000 নিয়েছি তখন ওয়েভলেন্থটা আরো কমে 1 এর থেকেও নিচে নেমে চলে আসছে, 0.8 অথবা 0.9 এর কাছাকাছি চলে আসছে। তো এটা থেকে আমরা প্রুফ করতে পারি একটা বিষয়, যে আমাদের রেডিয়েন্সি হচ্ছে বা ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে সম্পূর্ণরূপে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার কমপ্লিটলি ডিপেন্ড অন টেম্পারেচার। ওকে, এইটা একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্সের মাধ্যমে সেই বিষয়টা প্রুফ করা হয়েছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন কার উপরে ডিপেন্ড করে, শুধুমাত্র কার উপরে ডিপেন্ড করে। এক্সপেরিমেন্টাল এভিডেন্সও আমাদেরকে এটা প্রুফ করে দিল যে ব্ল্যাক বডি রেডিয়েশন শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এবং এখান থেকে আমরা দেখলাম টেম্পারেচার যত বেশি হয় ওয়েভলেন্থ তত শর্টার হচ্ছে, তত ছোট হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ তত ছোট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে যে টার্মটা বললাম রেডিয়েন্সি, এটার ডেফিনেশনটা আমার এখানে দেওয়া, মানে হচ্ছে কি রেডিয়েন্সি কি, হোয়াট ইজ রেডিয়েন্সি, সেই বিষয়টা আমাদের জানতে হবে এবং তার ইকুয়েশনটা দেখতে হবে, ইউনিট কিভাবে আসে এই বিষয়টা আমরা শিখবো। এরপরের টার্মটা হচ্ছে রেডিয়েন্সি। দেখো রেডিয়েন্সি ইজ দ্য ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভলেন্থ, ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভলেন্থ ইজ কল্ড রেডিয়েন্সি। তো রেডিয়েন্সিকে আমরা এস ল্যামডা, এস এর মাধ্যমে লিখতে পারি অথবা আই এর মাধ্যমে লিখতে পারি। আমাদের ইউনিভার্সিটি অফ ফিজিক্স বইয়ে আই এর মাধ্যমে এক্সপ্রেস করেছে এবং আমাদের কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্সে এস এর মাধ্যমে এক্সপ্রেস করেছে। তো এই দুইটা সিম্বলই মূলত আমরা ইউজ করতে পারি, আইও ইউজ করতে পারি অথবা এসও ইউজ করতে পারি। সিম্বল ডাজ নট ম্যাটার, সিম্বল তুমি যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে, বাট মূল হচ্ছে হোয়াট ইজ রেডিয়েন্সি। অ্যাকচুয়ালি রেডিয়েন্সি বিষয়টা কি সেটা তোমার ভালোভাবে জানতে হবে। সো রেডিয়েন্সি is the unit intensity per unit wavelength. Radiancy, what is radiancy? Radiancy is the intensity per unit wavelength. তো দেখো আমি এই যে রেডিয়েন্সিকে ডিফাইন করেছি ইন্টেন্সিটি ডিভাইডেড বাই ইউনিট ওয়েভলেন্থ। এখন এই যে ইন্টেন্সিটি টার্ম, ইন্টেন্সিটিকে আবার আমরা লিখতে পারি ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। ইন্টেন্সিটি আই, আই এর মাধ্যমে যদি ইন্টেন্সিটি দেখা, আই ইজ ইকুয়ালস টু হচ্ছে পি ডিভাইডেড বাই এ। ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া, তো সেটাই লিখেছি, ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া, ইউনিট এরিয়া অফ এমিটার। সো এরিয়া নিয়েছি। তো এখানে দেখো আমরা যদি এখন এর ইউনিট কনসিডার করি, ইউনিট কি হবে, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, পাওয়ারের ইউনিট ওয়াট ডিভাইডেড বাই এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তো ওয়াট পার মিটার স্কোয়ার ইনটু ওয়েভলেন্থের ইউনিট হচ্ছে মিটার। তাহলে আমার রেডিয়েন্সির ইউনিট কি আসে, রেডিয়েন্সির ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কিউব, ওয়াট পার মিটার কিউব। ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, পাওয়ারের ইউনিট ওয়াট, ওয়াট পার মিটার কিউব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের রেডিয়েন্সি এর ইউনিট। এবং রেডিয়েন্সি ডেফিনেশন আমি তোমাদের ভাইভাতে যদি আস্ক করি হোয়াট ইজ রেডিয়েন্সি, তোমাদের আনসার হবে রেডিয়েন্সি ইজ দ্য ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভলেন্থ। অ্যান্ড হোয়াট ইজ ইটস ইউনিট, রেডিয়েন্সির ইউনিট কি হবে, ইউনিটটা হচ্ছে ওয়াট পার মিটার কিউব, রেডিয়েন্সি এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কিউব। এতটুকু আমরা যে আলোচনা করলাম ব্ল্যাক বডি রেডিয়েশন, টেম্পারেচার ডিপেন্ডেন্সি, এই বিষয়টা আমাদের সামনে চলে আসলো। এখন আমরা আসব যে থিওরিটিক্যালি বা ক্লাসিক্যালি আমাদের রেডিয়েন্সিকে কিভাবে এক্সপ্রেস করা হয়।
টেম্পারেচার ডিপেন্ডেন্সি একটা ইকুয়েশনের মাধ্যমে, ক্লাসিক্যাল রেডিয়েশন ল। এটা অনেক আগে সায়েন্সের মানে ব্ল্যাক বডির ধারণার আগে রেডিয়েশন মানে হচ্ছে আমাদের সান থেকে যে রেডিয়েশন বের হতো তার রেডিয়েন্সি কিভাবে বের করা হতো, রেডিয়েন্সি বের করার জন্য থিওরিটিক্যাল একটা এস্টিমেশন ছিল, কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স ছিল না এটার জন্য। এটা একটা থিওরিটিক্যাল ইকুয়েশন। থিওরিটিক্যালি সায়েন্টিস্টরা বললো যে আমরা যদি কোনো একটা স্টার থেকে আলো আসে, তার ওই আলোর রেডিয়েন্সি কি মানে হচ্ছে ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভলেন্থ কি হবে, সেটা এই ইকুয়েশনের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। তাহলে দেখো রেডিয়েন্সি ইজ ইকুয়ালস টু 2 পাই সি কে টি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন যার মাধ্যমে আমরা রেডিয়েন্সি ফাইন্ড আউট করতে পারি, এবং এটা আমাদের থিওরিটিক্যাল প্রেডিকশন ছিল। এটা প্রেডিকশনটা কি ধরনের, রেডিয়েশন ল হিসেবে, এবং এটা একটা থিওরিটিক্যাল প্রেডিকশন এবং একটা থিওরিটিক্যাল ভ্যালু, এস্টিমেটেড ভ্যালু হচ্ছে এটা। এই ইকুয়েশন প্রথম ধারণা ছিল সায়েন্টিস্টদের ধারণা যে কোনো সান থেকে যখন কোনো আলো আসছে ওই আলোর রেডিয়েন্সি কিভাবে বের করা যাবে, এই ইকুয়েশনের মাধ্যমে বের করা যাবে, এবং এটা অনেক বছর ধরে প্রতিষ্ঠিত ছিল। এই ইকুয়েশন ইউজ করে মানুষ মূলত রেডিয়েশনের ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভলেন্থ অথবা রেডিয়েন্সি মেজার করতো। এটা হচ্ছে ক্লাসিক্যাল রেডিয়েশন ল। এটাকে কি বলা হয়, ক্লাসিক্যাল রেডিয়েশন ল। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লটা এবং ব্ল্যাক বডি যখন মানুষের ধারণা হলো, ব্ল্যাক বডি সম্পর্কে যখন ধারণা হলো এবং ব্ল্যাক বডির যে এক্সপেরিমেন্টাল এভিডেন্সটা পাওয়া গেল, এই যে এটা হচ্ছে প্রথম ব্ল্যাক বডির এক্সপেরিমেন্টাল এভিডেন্স। এটা এক্সপেরিমেন্ট করা পরে এই ধরনের গ্রাফ পাওয়া গেল। বাট আগেই তো ধারণা ছিল মানুষের কিভাবে তারা রেডিয়েন্সি বের করবে, সেই ইকুয়েশনটা ছিল। এখন সায়েন্টিস্টরা কি করলো, এই দুইটার মধ্যে কম্পেয়ার করলো যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা এই ইকুয়েশনের মাধ্যমে কি হয়, বা এই ইকুয়েশনের মাধ্যমে সেটাকে ক্যালকুলেট করা যায় কিনা। সেই কারণে দুইটা রেজাল্টকে গ্রাফে আবার একসাথে প্লট করলো। এখানে প্রথমটা ছিল এক্সপেরিমেন্টাল এভিডেন্স, ব্ল্যাক বডির এক্সপেরিমেন্ট করে যে গ্রাফ পাওয়া গিয়েছে, তো তার একটা ভ্যালুকে পিক করা হলো। এই যে 2000 এর জন্য একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টের রেজাল্টকে পিক করা হলো। এই যে আমি এটাকে আবার মার্ক করে দিচ্ছি, এটা আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে গ্রাফে নেওয়া হলো। আর হচ্ছে থিওরিটিক্যাল যে ক্লাসিক্যাল ল ইকুয়েশন রেডিয়েন্সি এস ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 পাই সি দেন kt divided by lambda to the power 4, pi c k t divided by lambda to the power 4। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে বিভিন্ন ভ্যালু বসানো হয়েছে, টেম্পারেচার এবং বিভিন্ন টেম্পারেচার, মানে এখানে টেম্পারেচারটাকে ফিক্সড রেখে, টেম্পারেচার নেওয়া হয়েছে 2000 কেলভিন, এটাকে ফিক্সড রেখে আরগুলো সব কনস্ট্যান্ট। কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, সি হচ্ছে লাইটের স্পিড, আর পাই এর ভ্যালু কনস্ট্যান্ট। তো ডিফারেন্ট ল্যামডার জন্য রেডিয়েন্সি কত হয় সেই বিষয়টা গ্রাফে এভাবে প্লট করা হলো। থিওরিটিক্যাল এই ইকুয়েশনের ভ্যালুগুলো এস্টিমেট করে বিভিন্ন ভ্যালু ধরে নিয়ে এই ইকুয়েশন অনুসারে আরেকটা গ্রাফ প্লট করা হলো। এই গ্রাফটা প্লট করা হলো এই ইকুয়েশন অনুসারে। এই হচ্ছে আমাদের এস্টিমেটেড গ্রাফ। তো এই গ্রাফটা রেডিয়েশন ল যেটা এস্টাবলিশ ছিল, ক্লাসিক্যাল রেডিয়েশন ল যেটা এস্টাবলিশ ছিল, সেটাকে এখানে এস্টাবলিশ করা হলো বা সেটাকে এখানে প্লট করা হলো। আর আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্ট, এই দেখো এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে এখানে প্লট করা হলো। আর এটা হলো ক্লাসিক্যাল থিওরির এই ইকুয়েশনটাকে প্লট করা হলো। দুইটাই কত টেম্পারেচারে, টেম্পারেচারকে ফিক্সড রাখা হচ্ছে 2000 কেলভিন টেম্পারেচারে। এখন দেখো বিষয়টা কি, প্রথম দিকে কিছু অংশ কাছাকাছি হলেও, দেখো কিছু অংশ কি এই গ্রাফের সাথে কাছাকাছি হলেও একটা সময় পরে এই গ্রাফ একদিকে গিয়েছে আর এই গ্রাফ আর একদিকে, দুইটা গ্রাফ সম্পূর্ণ আলাদা ডাইমেনশনে চলে গিয়েছে এবং তাদের একটার সাথে আরেকটার কোনো সিমিলারিটি নেই। তো এই সিমিলারিটি না থাকার ফলে সায়েন্টিস্টরা বিপদে পড়ে গেল যে কি হচ্ছে, আমরা এতদিন ধরে যেভাবে রেডিয়েন্সি ফাইন্ড আউট করেছি, যে ইকুয়েশন ইউজ করা হয়েছে ক্লাসিক্যাল ল হিসাবে যেটা এস্টাবলিশড, ক্লাসিক্যাল রেডিয়েশন ল হিসাবে যেটা এস্টাবলিশড, সেটা আমাদের এক্সপেরিমেন্টের সাথে কখনো কোনো ম্যাচ করতেছে না। এক্সপেরিমেন্ট থেকে তার রেজাল্টটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে তাহলে অবশ্যই এই ইকুয়েশনে কোনো প্রবলেম আছে। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা যে রেডিয়েশন ফাইন্ড আউট করি বা রেডিয়েন্সি ফাইন্ড আউট করি, দিস ওয়ে ইজ নট দ্য কারেক্ট ওয়ে। তার মানে এই ইকুয়েশনটাকে কারেক্ট করতে হবে, এই ইকুয়েশন প্রবলেম। এই যে ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সটাই মূলত ডিসক্রিপেন্সি বা
অসামঞ্জস্যতা। কার সাথে? ব্ল্যাক বডির এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং ক্লাসিক্যাল থিওরি, এই দুইটার মধ্যে ডিসক্রিপেন্সি, এই দুইটার মধ্যে অসামঞ্জস্যতা, দুইটার ফলাফলের সাথে অমিল, গড়মিল। এই গড়মিলের পরেই সায়েন্টিস্টরা ঝামেলায় পড়ে গেল যে তাহলে তো এখানে এই ইকুয়েশনটা এভাবে হবে না, বা এই ইকুয়েশনটা এভাবে রাখলে আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্টের সাথে ম্যাচ করে না। আর এক্সপেরিমেন্টের রেজাল্ট তো যেটা বলে সেটা বাস্তব। যদি এক্সপেরিমেন্টাল প্রসিডিউর সব কিছু ঠিক থাকে, তাহলে এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা বলে কি, সেটাই হচ্ছে মূলত মেইন। এক্সপেরিমেন্ট থেকে যে ফলাফল পাই, সেই ফলাফলটাই কি, সেটা হচ্ছে পারফেক্ট ফলাফল। থিওরির ধারণা ভুল হতে পারে, বাট এক্সপেরিমেন্টের ফলাফল যেটা, সেটা রিয়েল। যদি এক্সপেরিমেন্টে আমরা কোনো ভুল না করে থাকি, ইরর না করে থাকি, তাহলে এক্সপেরিমেন্টের রেজাল্টটা হচ্ছে পারফেক্ট। তো এক্সপেরিমেন্টের রেজাল্ট পারফেক্ট হলে অবশ্যই তাহলে এই রেডিয়েশন লটা ভুল, এই যে যেভাবে ইকুয়েশন ক্লাসিক্যাল রেডিয়েশন ল এস্টাবলিশড হয়েছে সেটা ভুল, এবং সেই ভুলটাকে ভুল হিসাবে চিন্তা করে পরবর্তীতে এটাকে কারেক্ট করার চেষ্টা করা হলো, পরবর্তীতে এই ইকুয়েশনটাকে কারেকশনের চেষ্টা করা হলো। তো এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। আমি তোমাদের আস্ক করতে পারি, হোয়াট ইজ দ্য ডিসক্রিপেন্সি বিটুইন দ্য এক্সপেরিমেন্টাল ব্ল্যাক বডি রেজাল্ট অ্যান্ড দ্য থিওরিটিক্যাল ক্লাসিক্যাল ল অর ক্লাসিক্যাল থিওরি? এই দুইটার মধ্যে ডিসক্রিপেন্সি মূলত কি ছিল? ডিসক্রিপেন্সি, দে আর নট showing the same result when we plot into the graph. Experimental result and classical theory result, they are not same, they are not similar when we will plot into the graph. আমরা যখন এটাকে গ্রাফে প্লট করব, তখন তারা সেম রেজাল্ট শো করে না। they are the discrepancy between the experimental result of black body radiation and classical theory. এটাকে ডিসক্রিপেন্সি বলা হয়। ডিসক্রিপেন্সি মানে অসামঞ্জস্যতা। সো এই অসামঞ্জস্যতার পরে এসে সায়েন্টিস্টরা ঝামেলা পড়ে গেল। অনেক বছর কোনো সমাধান কেউ দিতে পারে নাই। প্রথমে এসে প্লাঙ্ক একজন সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান প্লাস ফিজিশিয়ান, মানে ফিজিশিয়ান বলছি, ফিজিসিস্ট। তো প্লাঙ্ক এসে ফার্স্টে সে ম্যাথমেটিক্সের মাধ্যমে একটা ইকুয়েশন এস্টাবলিশ করলো, এক ভ্যালু সেটেলডের মাধ্যমে বা ভ্যালু সেটআপের মাধ্যমে। কিভাবে? সে কি বললো যে আগে আমরা যে রেডিয়েন্সি লটা দেখেছি, সেখানে ছিল 2 পাই সি কে এইচ ডিভাইডেড বাই ল্যামডা টু দি কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4। তো সে এই ইকুয়েশনটাকে বললো যে ওইটা কারেক্ট না। সে অনেক চিন্তা করলো, ভ্যালুগুলা ফিট করে সে কি করলো এখানে, মানে তার বিষয়টা ছিল সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। সে এই রেজাল্টটা কিভাবে হবে, সেটা ম্যাচ করার জন্য কোন ইকুয়েশন নিলে ম্যাচ হবে, সেই ইকুয়েশনটা সে মূলত বের করেছে। মানে এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে সেই স্ট্যান্ডার্ড ধরলো, ধরে সে চেষ্টা করলো এই ইকুয়েশনটাকে এমনভাবে লিখতে যার দরুন রেজাল্টটা সিমিলার হয়ে যায়, এরকম এর সাথে ম্যাচ করে যায়। আগে যেভাবে আলাদা দূরে সরে গিয়েছিল, যাতে সেটা না হয়ে রেজাল্টটা হুবহু ম্যাচ হয়ে যায়, সেই চেষ্টাই সে করে সে সফল হলো। এবং সেই ইকুয়েশনটা এভাবে বললো যে রেডিয়েন্সির ইকুয়েশনটা হচ্ছে এই ধরনের, 2 পাই সি স্কয়ার এইচ ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 into 1 divided by e to the power h c divided by lambda kt minus 1. এটা ছিল তার প্রেডিকশন, এবং মানে প্রেডিকশন মানে তার ইনভেনশন, বাট নো এক্সপ্লানেশন। মানে এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স সে দেখাইতে পারে না। ফিজিক্সে এটা আসলে কি, এখানে যে নতুন কিছু টার্ম সে নিয়েছে, এখানে কি কিছু পার্ট ইউজ করেছে, যেমন এইচ ইউজ করেছে, এইচ টার্মটা কি বা কেন, কিভাবে, তার ফিজিক্সের কোনো ব্যাখ্যা সে দিতে পারে না। সে এইচ এর একটা ভ্যালু, ফিক্সড একটা ভ্যালু নিয়েছে, বাট সেই ভ্যালুটা কিভাবে আসে, কেন আসে, তার কোনো এক্সপ্লানেশন সে দিতে পারে নাই। বা এখানে এক্সপোনেনশিয়াল কেন নিল, এখানে এইচসি বাই ল্যামডা কেন নিয়েছে, আগে ইকুয়েশনে শুধু কেটি ছিল, বোল্টজম্যান কনস্ট্যান্ট ইনটু টি ছিল, এখানে এসে সে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা এই টার্মটা নিয়েছে, নতুন একটা টার্ম নিল এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। কেন এটা নিল, এটার সাথে ফিজিক্সের কি ব্যাখ্যা, বা কেন এটা ফিজিক্সের কি গুরুত্ব এখানে, বা এটা কি দিয়ে কি বোঝায়, সেই বিষয়গুলো প্লাঙ্কস এক্সপ্লেইন করতে পারে নাই। বাট সে এই রেডিয়েশন লটা দিল, এবং রেডিয়েশন লটা 100% ফিট করে গেল এক্সপেরিমেন্টের রেজাল্টের সাথে। বাট এটা প্রেডিকশন ছিল, নট 100% বিলিভেবল। সায়েন্টিস্টরা সেটাকে গ্রহণ করে নাই, কারণ কি, সে তো কোনো প্রপার এক্সপ্লানেশন দিতে পারে নাই, কোন টার্মটা কি, বা ফিজিক্সের সাথে এর এক্সপ্লানেশনটা কি, বা ফিজিক্সের মূল ব্যাখ্যাটা কি, সেই বিষয়টা সে দিতে পারে নাই। তো দিতে না পারলেও তার কন্ট্রিবিউশনটা কি ছিল, যে সে ইকুয়েশনটা দেখাইতে সক্ষম হয়েছে যে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এভাবে যদি রেডিয়েশন ল এর ইকুয়েশন নেই, তাহলে এটা এক্সপেরিমেন্টের রেজাল্টের সাথে সেটা ম্যাচ করে বা ফিট করে। ওকে, বাট এই ব্যাখ্যাগুলো না দেওয়ার কারণে তার এটা
গুরুত্ব পেল না ইকুয়েশনটা। সায়েন্টিফিক কমিউনিটি যারা বড় বড় হর্তাকর্তা ছিল সায়েন্সের তখন বা বিভিন্ন জার্নালের, তারা তখন সেটাকে ওইভাবে গুরুত্ব দিল না, বা নোবেল লয়েড কমিটিও তাকে কোনো গুরুত্ব দিয়ে যে তাকে মনোনয়ন করবে যে এরকম একটা ইকুয়েশন দিয়েছে তাকে নোবেল দেওয়া লাগবে বা ভালো কিছু রিওয়ার্ড দেওয়া লাগবে, এরকম কিন্তু তারা চিন্তা করে নাই। না করার কারণ কি? কারণ ব্যাখ্যা ছিল না, এক্সপ্লানেশন ছিল না, মানুষকে সন্তুষ্ট করার মতো কোনো ব্যাখ্যা সেখানে ছিল না। এটা জাস্ট একটা ইকুয়েশন, সেটা ম্যাচ করে যাচ্ছে। এটা হতে পারে, এটা অন টাইপ অফ গুজা মিলের মতো, যে হ্যাঁ এরকম ছিল আমি এটা দিয়ে মিলাই দিলাম, তো এটা অন টাইপ অফ গুজা মিলের মতো। তো সেই কারণে তখন যে সায়েন্টিফিক কমিউনিটি ছিল তারা এটাকে হ্যাঁ অ্যাকসেপ্ট করলো, পাবলিশড করলো, বাট সেটাকে তাকে কোনো ওইভাবে রিওয়ার্ড দেওয়া হলো না, মানে তাকে সম্মান দেওয়া হলো না ওইভাবে। সম্মান দেওয়া মানে কি, তাকে যদি নোবেল দেওয়া হতো এটার কারণে, তাহলে আমরা বলতাম হ্যাঁ এই ইনভেনশনের কারণে প্লাঙ্কসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তা হয় নাই, বাট এটা বড় একটা কন্ট্রিবিউশন ছিল। পরবর্তীতে কি হলো, এরপরে এসে আরো অনেক বছর পরে, এই 1900 সালের অনেক বছর পরে, 20-30 বছর পরে এসে আইনস্টাইন সেটার এক্সপ্লানেশন দাঁড় করালো। আইনস্টাইন এসে এটাকে ব্যাখ্যা দাঁড় করালো। আইনস্টাইন এসে কি বললো, যে আমরা লাইট সম্পর্কে যা ধারণা আমরা পেয়েছি এতদিন যাবত, সেটা না, লাইট আসলে কন্টিনিউয়াস কোনো ফ্যাক্ট না। লাইট হচ্ছে ডিসক্রিট আকারে বের হয়, কোয়ান্টা আকারে বের হয়, বা ছোট ছোট প্যাকেট আকারে লাইট ইমিট হয়। এবং এখানে প্লাঙ্ক যে ইকুয়েশনটা ইউজ করেছে তার মধ্যে যে এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এবং সি হচ্ছে এটা হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা, পুরোটা লিখি Hc/λ। এটা হচ্ছে, এটাকে এভাবে লিখতে পারি যে H/F। দেখো সি বাই ল্যামডাকে আমরা কি লিখতে পারি, সি বাই ল্যামডা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সি বাই ল্যামডা ফ্রিকোয়েন্সি, H/F। তো এই যে H/F টার্মটা আসলো, আইনস্টাইন এসে এটার এক্সপ্লানেশন করলো যে এটা হলো লাইটের ছোট কণা তার এনার্জি। লাইট যে ছোট ছোট কণা আকারে বের হয়, এটা হচ্ছে সেই ছোট ছোট কণার একটা অংশ, ক্ষুদ্রতম অংশ, তার এনার্জি হচ্ছে এইচএফ। এটাকে কোয়ান্টাইজড এনার্জি হিসাবে আইডেন্টিফাই করলো। এবং কোয়ান্টার ধারণা প্রথম আইনস্টাইন এসে এর ইকুয়েশনের এটাকে ব্যাখ্যা করতে যেয়ে সে বলল, কোয়ান্টা সম্পর্কে ধারণা দিল। কোয়ান্টা কি? কোয়ান্টা ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ লাইট। যেমন তোমার কোনো একটা ম্যাটার, কোনো একটা ম্যাটেরিয়াল, তার স্মলেস্ট পার্ট হচ্ছে ইলেকট্রন। একইভাবে লাইট তার স্মলেস্ট পার্ট হচ্ছে ফোটন বলা হয় তাকে কোয়ান্টা। প্রথমে নাম দেওয়া হয়তো কি কোয়ান্টা, ছোট ছোট কোয়ান্টা আকারে লাইট বের হয়। তো তার পরবর্তীতে যে ওই কোয়ান্টাকেই নাম দেওয়া হলো ফোটন, এবং এটাকে ফোটনের এনার্জি হিসাবে আইডেন্টিফাই করা হলো। ম্যাক্স প্লাঙ্ক ইকুয়েশনের মধ্যে যে Hc/λ ইউজ করেছিল, সেই Hc/λ বললো এটা হচ্ছে H/F, ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখালো। এবং আইনস্টাইন বলল এটা হচ্ছে কোয়ান্টার এনার্জি বা ফোটন এনার্জি। তার মানে লাইট যখন কোনো সোর্স থেকে বাইরে বের হয় তখন সে কোয়ান্টা আকারে এবং ছোট ছোট প্যাকেট আকারে বের হয়, যার নাম হচ্ছে ফোটন। এবং প্রতিটা ফোটনের এনার্জি হচ্ছে ওই পার্টটা। প্লাঙ্ক ইকুয়েশনের মধ্যে যে পার্টটা বসিয়েছে এটা এর মধ্যে এই টার্মটা হচ্ছে ফোটনের এনার্জি। এই এক্সপ্লানেশন দিল। দেখো এই এক্সপ্লানেশন দিল থিওরিটিক্যালি কথাবার্তা বলে, সেটা কিন্তু তার কথাবার্তার কারণেই যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো আইনস্টাইনকে, তা না। কি করেছে আইনস্টাইন, এই কথা সে বলার পরে সে এক্সপেরিমেন্ট করে সেটা প্রুফ দেখিয়েছে। এবং সে যে এক্সপেরিমেন্ট করেছে, সে যে পরীক্ষাগারে পরীক্ষা করেছে, সেই এক্সপেরিমেন্টটা ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপেরিমেন্ট। এবং সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে সে প্রমাণ করছে যে লাইট হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয় এবং প্রতিটা কণার এনার্জি হচ্ছে এইচএফ। এই ধরনের 4টা এভিডেন্স সে প্রুফ করতে সক্ষম হয়। তারপরে সায়েন্টিস্টরা যখন, যে কমিটি ছিল তখন, সায়েন্টিফিক কমিউনিটি তাকে নোবেলের জন্য মনোনয়ন করে এবং শেষ পর্যন্ত তাকে নোবেল দেওয়া হয় এই কাজের কারণে, ফটো ইলেকট্রিক ইফেক্টের ঘটনা প্রুফ করার কারণে। যেখান থেকে নতুন একটা সায়েন্সের ধারণা শুরু হয়ে গেল, কোয়ান্টা, ছোট ছোট পার্ট, কোয়ান্টার ধারণা শুরু হয়ে গেল। মানে হচ্ছে কি, কোয়ান্টাম ফিজিক্সেরও ধারণা ওর পরবর্তী থেকে আস্তে 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 গ্রাজুয়ালি ডেভেলপ হতে শুরু করলো। এইটা ছিল হচ্ছে আমাদের কারেকশন। ম্যাক্সের এই যে রেডিয়েশন লটাকে কারেকশন করা হলো দুইটা ধাপে। প্রথম কে করলো? প্রথম হচ্ছে প্লাঙ্কস। প্লাঙ্কস তিনি একটা সলিউশন দিল, তার সলিউশনটা হচ্ছে একটা ইকুয়েশনের সলিউশন। পরবর্তীতে আইনস্টাইন ওইটাকে আরো ইলাবোরেটলি সুন্দরভাবে সলিউশন দিল। আইনস্টাইনের সলিউশনটা কি ছিল? আইনস্টাইনের সলিউশনটা হচ্ছে এক্সপ্লানেশন, প্রপারলি এক্সপ্লেইন করেছে এর ভিতরে কোন টার্মটা কি। এরপরও এটা এই পর্যন্ত হচ্ছে ব্ল্যাক বডিতেই শেষ। এরপরে যে
আইনস্টাইনের সলিউশনের এক্সপ্লানেশন এবং এভিডেন্স সেটা আমরা পরের টপিকে যেয়ে পড়বো, ফটো ইলেকট্রিক ইফেক্টে যে আমরা তার কন্টিনিউশনে যাব। ওখানে আমরা ডিটেলসে জানবো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যাকচুয়ালি কি ছিল, কিভাবে কোয়ান্টার প্রুফ হলো যে লাইট ছোট ছোট কণা আকারে বের হচ্ছে সেটা সে কিভাবে প্রমাণ করলো, এবং লাইটের এনার্জি যে এইচএফ সেটা কিভাবে প্রমাণ করলো। ইভেন সে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে, ইন্টারেস্টিং আরো বিষয় হচ্ছে এই ইন্টারেস্টের মাধ্যমে প্লাঙ্কের প্রেডিক্টেড যে এইচ এর ভ্যালুটা বের করতে সক্ষম হলো। প্লাঙ্ক তো শুধু এইচ বলেছিল, একটা ভ্যালু ধারণা দিয়েছিল এই ভ্যালুটা এটা, কিন্তু প্রুফ করে দেখাইতে পারে নাই। প্রুফ করতে দেখাইতে পেরেছিল কে? আইনস্টাইন তার এক্সপেরিমেন্টের মাধ্যমে। সেই বিষয়টা আমরা পরবর্তীতে যাব। তো এই টপিকের মূল আমাদের জানার বিষয় কি? জানার বিষয় হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডিসক্রিপেন্সি, ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ক্লাসিক্যাল থিওরির মধ্যে আমাদের অসামঞ্জস্যতা কি ছিল। তো সেই অসামঞ্জস্যতা কে কে সলিউশন করলো, কিভাবে সলিউশন করলো? প্লাঙ্ক সলিউশন করলো ইকুয়েশন দেওয়ার মাধ্যমে, আইনস্টাইন সলিউশন করলো কোয়ান্টার ধারণা দেওয়ার মাধ্যমে। আমি যদি ভাইভাতে তোমাদের আস্ক করি যে প্লাঙ্ক কি করেছিল, প্লাঙ্ক কিভাবে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনের ডিসক্রিপেন্সি সলিউশন করলো, তাহলে তোমাদের বলতে হবে Planck suggested a Planck radiations law equation. By providing this equation, he tried to solve the problem. এই ইকুয়েশন দেওয়ার মাধ্যমে সে সলভ করার চেষ্টা করেছিল। আমি যদি এভাবে বলি যে হাউ আইনস্টাইন সলভ দ্য ডিসক্রিপেন্সি, দেন তোমাদের আনসার হবে আইনস্টাইনস give the explanation of Planck's radiation law equation and he give an idea about the quanta or photon. সে কোয়ান্টা এবং ফোটন সম্পর্কে ধারণা দেয় এই ইকুয়েশন এক্সপ্লানেশনের মাধ্যমে। এটা গেল। এরপরে আমরা যেটা জানবো another theoretical important fact, সেটা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। আমাদের ভিয়েন্স বলা হয়, তোমরা বাংলায় শিখেছো ভিয়েন্স, আসলে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। এটা WIENS একজন সায়েন্টিস্টের নাম। তো তার ডিসপ্লেসমেন্ট লটা কি করে, যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের সাথে টেম্পারেচারের রিলেশন ডেভেলপ করে। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, যে একটা ব্ল্যাক বডি থেকে সর্বোচ্চ কত ওয়েভলেন্থ, কত বড় ওয়েভলেন্থ বের হতে পারে, তার সাথে টেম্পারেচারের কি রিলেশন সেটা সে ফাইন্ড আউট করে। কিভাবে? প্লাঙ্কের রেডিয়েশন ল যেটা দিয়েছিল সেটাকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি করে, যে রেডিয়েন্সিকে ডিফারেন্সিয়েট করে ডি বাই ডি ল্যামডা, ল্যামডার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে, এবং যখন ল্যামডা ম্যাক্সিমাম তখন এই ভ্যালুটা 0 হবে। ল্যামডা যখন ম্যাক্সিমাম, পিকটা হয় এরকম, এই দেখো এই ধরনের ছিল পিকটা। এখানে আমরা যদি গ্রাফটা দেখাই, এই হচ্ছে পিক, এখান থেকে শুরু হয়, এই হচ্ছে পিক। তো এই জায়গায় হচ্ছে এই যে এই পজিশনে দেখো, এই পজিশন হচ্ছে ল্যামডা ম্যাক্সিমামের পজিশন, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ এখানে। তো এই জায়গায় এসে পিকে যদি আমরা কোনো একটা কার্ভ বা কোনো একটা ফাংশনকে যদি আমরা তার এই ম্যাক্সিমাম পজিশনে ডিফারেন্সিয়েট করি, তাহলে তার রেজাল্টটা 0 হয়। এখানে এসে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হবে 0। তো সেই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করে রেজাল্ট 0 বসিয়ে আমরা ইকুয়েশন পাই, যে ইকুয়েশনটা হচ্ছে এটা। আমরা যদি ডিফারেন্সিয়েট করি ফলাফলটা পাবো hc ডিভাইডেড বাই k t ল্যামডা ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু 4.965। এটা আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই ভ্যালুটাকে hc ডিভাইডেড বাই ল্যামডা, এই প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু যদি বসাই এবং লাইটের স্পিডের ভ্যালু যদি বসাই, তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা আসে ল্যামডা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, m দিয়ে শুধু লিখতে পারি অথবা ম্যাক্সও লিখতে পারো, ল্যামডা ম্যাক্সিমাম ইন্টু t ইজ ইকুয়ালস টু 2.898 ইন্টু 10⁻³ এর ইউনিট হচ্ছে মিটার ইন্টু কেলভিন। যেহেতু ল্যামডার ইউনিট হচ্ছে মিটার, টেম্পারেচারের ইউনিট কেলভিন, এই কারণে এর ইউনিট হবে মিটার ইন্টু কেলভিন। তো এইটা হচ্ছে একটা ইকুয়েশন যার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ফাইন্ড আউট করতে পারি। একটা সার্টেন টেম্পারেচারে কোনো একটা ব্ল্যাক বডি থেকে ম্যাক্সিমাম কত ওয়েভলেন্থের ওয়েভ বের হয়, সেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। ল্যামডা ম্যাক্সিমাম t ইজ ইকুয়ালস টু 2.898 ইন্টু 10⁻³ তো এটাকে আমরা বলি উইন্স ডিসপ্লেসমেন্ট ল। দেখো ডিসপ্লেসমেন্ট কেন বলা হলো, একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে ডিসপ্লেসমেন্ট কেন বলা হলো। কারণ আমরা টেম্পারেচার যত বাড়াবো, টেম্পারেচার যত বাড়াবো এটা ডিসপ্লেস হয়ে চলে আসে। আগের যে ইকুয়েশনটা গ্রাফটা দেখেছিলাম, দেখো কম টেম্পারেচারে পিকটা এখানে, টেম্পারেচার বাড়াইলে এটা ডিসপ্লেস হয়ে এখানে চলে গেল, টেম্পারেচার আরো বাড়াইলে ডিসপ্লেস হয়ে চলে গেল, আরো বাড়াইলে আরো ডিসপ্লেস হতে থাকবে। যেহেতু পিক পজিশন বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থের পজিশন শিফটিং হয়, ডিসপ্লেস হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা আমরা টেম্পারেচারের সাথে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের রিলেশন ডেভেলপ করি এই লয়ের মাধ্যমে, বা আমরা এই লয়ের মাধ্যমে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের সাথে টেম্পারেচারের রিলেশনটা দেখি, এবং আমরা প্রবলেমও সলভ করতে পারবো এই ইকুয়েশনটা ইউজ করার মাধ্যমে।
আমাদের যেখান থেকে যেটা মনে রাখতে হবে বা বুঝতে হবে, হোয়াট ইজ উইন্স ডিসপ্লেসমেন্ট ল, আমি তোমাদের ভাইভাতে আস্ক করতে পারি হোয়াট ইজ উইন্স ডিসপ্লেসমেন্ট ল, অথবা হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইন্স ডিসপ্লেসমেন্ট ল এর ইকুয়েশন কি, তখন তোমাদের আনসার হবে ল্যামডা ম্যাক্সিমাম ইন্টু টি ইজ ইকুয়ালস টু 2.898 ইন্টু 10⁻³ দেন কিন্তু আমি আস্ক করতে পারি হোয়াট ইজ দ্য ইউনিট। তুমি এতটুকু বলার পরেই আমার হাতে সুযোগ থেকে গেল আর সাবসিডিয়ারি একটা কোশ্চেন আস্ক করার, তাহলে আমি আস্ক করতে পারি হোয়াট ইজ দ্য ইউনিট। ইউনিটটা কি মিটার ইন্টু, দেখো মিটার ইন্টু কেলভিন। এখন এটা কি তোমাকে মুখস্থ রাখতে হবে মিটার ইন্টু কেলভিন? কষ্ট করে না, দেখো এটা কি ল্যামডা এম ইন্টু টি, এটা তো তোমার অবশ্যই মনে থাকবে যে এটা হচ্ছে ল্যামডা এম ইন্টু টেম্পারেচার। তো ল্যামডা এম হচ্ছে ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এর ইউনিট হচ্ছে মিটার, এবং টি হচ্ছে টেম্পারেচার, এর ইউনিট হচ্ছে কেলভিন। তো মিটার ইন্টু কেলভিন ডেফিনেটলি এর ইউনিট হবে মিটার ইন্টু কেলভিন। এটাই হলো আমাদের উইন্স ডিসপ্লেসমেন্ট ল রিলেটেড টপিক। এরপরে দেখো আমরা একটা প্রবলেম সলভ করব যেটা আমাদের উইন্স ডিসপ্লেসমেন্ট ল রিলেটেড প্রবলেম। তো দেখি এখানে কি বলা হচ্ছে, প্রবলেম 9.6 রেডিয়েশন। ও এর আগে তোমাদের যা যা থিওরির আলোচনা করলাম, কারো কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে ক্লাস করতে পারো। বিষয়গুলো কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে ক্লাস করতে পারো। আমরা কি বেশি ফাস্ট চলে গিয়েছি? না স্যার। সবাই কি বুঝতে পেরেছো বিষয়গুলা? কোনো কনফিউশন আছে? স্যার প্রাথমিক ভাবে বুঝেছি স্যার, নেক্সট যদি প্রবলেম হয় বলবো। আচ্ছা ওকে, অন্যরা, অন্য তোমাদের বাকিরা সবাই অ্যাক্টিভ আছো তো? Yes, sir. জি স্যার। Yes, sir. আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমরা এক্সাম্পল, ফার্স্ট একটা এক্সাম্পল আমরা সলভ করি ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রথম প্রবলেম। দেখো রেডিয়েশন ফ্রম এ বিগ ব্যাং হ্যাজ বিন ড্রপড শিফটেড টু এ লঙ্গার ওয়েভলেন্থ by the expansion of the universe and today has a spectrum corresponding to the black body at 2.7 Kelvin. তো এটা হচ্ছে কি বলা হচ্ছে যে আসলে ডপলার শিফট হচ্ছে আমাদের বিগ ব্যাং এর পরে থেকে, তো ইউনিভার্স এক্সপান্ড হচ্ছে, এক্সপান্ড হয়ে দূরে দূরে সরে যাওয়ার দরুন কোন ব্ল্যাক বডি গুলাও মানে হচ্ছে একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, এবং একটা ব্ল্যাক বডি তার টেম্পারেচার এট সার্টেন কন্ডিশনে বর্তমান অবস্থায় তার টেম্পারেচার হচ্ছে 2.7 কেলভিন, এটা হচ্ছে তার টেম্পারেচার টি এর ভ্যালু। ওই ব্ল্যাক বডি টেম্পারেচারের ভ্যালু 2.7 কেলভিন। যে কোনো একটা ব্ল্যাক বডি বলা হয়েছে, এটা যে কোনো স্টার। ব্ল্যাক বডি কাকে ধরতে পারি? যে রেডিয়েশন বের করে। আমরা কি, আচ্ছা বলো তো, আমরা একটা ব্ল্যাক হোলকে কি রেডিয়েটর হিসাবে কনসিডার করতে পারবো কিনা? ব্ল্যাক বডি রেডিয়েশন কি ব্ল্যাক হোল থেকে পাওয়া যায়? কেউ একজন রেসপন্স করে বলতে পারবা? নো। তাহলে কি থেকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন পাবো? কাদের থেকে পাবো? Heat. কাদের থেকে পাওয়া যাবে রেডিয়েশন? বলো কেউ জানা থাকলে। স্টার থেকে, দেখো স্টার্স, সান অথবা বেটেলগুই, এ ধরনের আমাদের প্রচুর স্টার আছে আমাদের আমাদের যে গ্যালাক্সিতে। আমাদের আমাদের গ্যালাক্সির নাম কি জানো তো? তোমাদের আমাদের গ্যালাক্সির নাম জানা আছে? মিল্কি ওয়ে। Milky Way. মিল্কি ওয়ে, এখানে প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ স্টার আছে। সান হচ্ছে তার মধ্যে একটা মাঝারি সাইজের একটা, এবং সান থেকে দ্বিগুণ তিনগুণ বড় সাইজের স্টারও আছে আমাদের এই গ্যালাক্সি বা অন্য কোনো গ্যালাক্সিতেও। যেমন ব্যাটেলগুই সান থেকে প্রায় দ্বিগুণ অথবা তিনগুণ হতে পারে এই ধরনের। তো ওই স্টার গুলা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েটর, বুঝতে পেরেছো? তো এই ধরনের একটা ব্ল্যাক বডি মানে কি, কোনো একটা স্টার, তার টেম্পারেচার হচ্ছে 2.7 কেলভিন, এটা হচ্ছে তার টেম্পারেচার। Find the wavelength at which the energy density of the radiation is maximum. আমাদেরকে ওয়েভলেন্থ বের করতে হবে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। In what region of the spectrum is this radiation? কোন রিজিয়নে আছে? সেটা কি কোন আল্ট্রাভায়োলেট রিজিয়ন, নাকি তোমার ইনফ্রারেড রিজিয়ন, নাকি ভিজিবল রিজিয়ন? ওই রিজিয়নটা আইডেন্টিফাই করতে হবে, ফার্স্টে আগে ওয়েভলেন্থটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কার কথা বলা হয়েছে? ম্যাক্সিমাম ওয়েভলেন্থের কথা বলা হয়েছে।
ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আমরা কিসের মাধ্যমে, কার মাধ্যমে বের করতে পারি? উইন্স ডিসপ্লেসমেন্ট ল এর মাধ্যমে বের করতে পারি। তো মাত্র আমি দেখিয়েছি উইন্স ডিসপ্লেসমেন্ট ল। কেউ কি বলতে পারবা ইকুয়েশনটা কি? হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ উইন্স ডিসপ্লেসমেন্ট ল? What is the equation of Wiens displacement law? দেখো lambda m into t is equals to 2.9 কি হবে 98 then কত ভ্যালু 98 9 or 3 98 না 898 দেখেছো? যখন ভুল হচ্ছে তখন হাত থেমে যায়। কি হয় 8 9 8 ঠিক করে লিখি 8 9 8 মানে 2.898 এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু 2.898 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো 10 টু দি পাওয়ার মাইনাস এটা বলতেছি কারণ আমি ভাইভাতে আস করব, এটা মাথায় রাখতে হবে। ভাইভাতে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে 2.898 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 অর 14 মাত্রই ভুলে গেছে। মাথায় না রাখলে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 3 2.898 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 থেমে থেমে বলতেছি যাতে তোমাদের এই বিষয়টা মনে থাকে। এটা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, কারণ এখানে তোমার লজিক নাই, ভ্যালুটা মনে রাখতে হবে, কারণ এটা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আসে। যদি তোমরা এই ধরনের ভ্যালু মনে না রাখতে পারো অ্যাটলিস্ট 3 মনে রেখো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা মনে রাখা সহজ। তোমাদের এটা এই ধরনের ভ্যালু হইলে অনেক সময় ব্রেনে প্রেশার আসে, মনে রাখতে চায় না, ব্রেন রেসপন্স করতে চায় না এটা মনে রাখার জন্য। তো এইভাবে মনে রাখতে পারো এটা কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা মনে রেখে ক্যালকুলেট করলেও আমি মানে মাইন্ড করব না, মার্কস কাটবো না, বাট মাইন্ড করবে হচ্ছে এমসিকিউ এর আনসার, তখন হচ্ছে বিপদ। বুঝতে পেরেছো? ভাইবার জন্য হয়তো তুমি এটা বললে আমি অ্যালাউ করলাম, কিন্তু এই ভ্যালুটা দিয়ে যদি তুমি ক্যালকুলেট করো দেন বিপদ। বিপদ কেন? কারণ আনসার ম্যাচ করবে না। আনসার তো এমসিকিউ থেকে তোমাকে ম্যাচিং করে দিতে হবে এক্স্যাক্ট কোন ভ্যালুটা। তো এক্স্যাক্ট ভ্যালুটা ক্যালকুলেশনের জন্য মাথায় রাখতে হবে 2.898 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এবং এর ইউনিট হচ্ছে মিটার ইন্টু কেলভিন। এটাও গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, মিটার ইন্টু কেলভিন। তো এখানে আমাদের টেম্পারেচার দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ল্যামডা এম। ম্যাক্সিমাম ল্যামডা কত? ম্যাক্সিমাম ল্যামডা ইজ ইকুয়ালস টু 2.898 into 10 to the power minus 3 divided by t। তো t এর ভ্যালু কত দেওয়া? t এর ভ্যালু হচ্ছে 2.7 কেলভিন। এই ভ্যালুটা হচ্ছে t এর ভ্যালু, এখানে আমরা বসিয়ে দেই 2.898 into 10 to the power minus 3 divided by t এর ভ্যালু কত? 2.7 কেলভিন। 2.7। তো কেউ একজন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো আমার কত ভ্যালু হবে, ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু কত, ক্যালকুলেট করে বের করো। কত আসছে বলো? স্যার 0.0011 0.0011 এত মিটার। তো এটা কোন রেঞ্জে আছে? কয়টা জিরো? 4টা। তাহলে কত হয় দেখো, এটা 1.1 10 to the power minus 3 1.1 into 10 to the power minus 3 এত মিটার, তাই না? তাহলে কি মিলিমিটারে চলে আসছে 1.1 মিলিমিটার। এই রেঞ্জেতে আমাদের দেখি আনসারটা চেক করি 1.1 মিলিমিটার। এবং এই রেঞ্জটাকে কি রেঞ্জ বলা হবে? এটা মাইক্রোওয়েভ রিজিয়ন বলা হবে। এই 1.1 মিলিমিটার আমাদের আনসার ঠিক আছে। এবং এটা কি রিজিয়ন? মাইক্রোওয়েভ। মিলিমিটার রেঞ্জে থাকলে বেসিক্যালি আমরা বুঝি যে এটা কোন রেঞ্জের মধ্যে আছে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই রেঞ্জটা কোন রেঞ্জে, এটা কিন্তু আমাদের প্রবলেমেরই একটা পার্ট। ইন হোয়াট রিজিয়ন
অফ দ্য স্পেকট্রাম ইজ দিস রেডিয়েশন, এই রেডিয়েশনটা কোন রিজিয়নের মধ্যে। তো মিলিমিটার রেঞ্জে যখন চলে আসছে তখন সেটা কি হবে, মাইক্রোওয়েভ। ওকে, এই হলো আমাদের ফার্স্ট প্রবলেম হয়ে গেল। নেক্সট দেখো আমাদের আজকে লাস্ট প্রবলেম, ব্ল্যাক বডি রেডিয়েশনের লাস্ট প্রবলেম, এক্সাম্পল 9.7। এটা আমাদের হচ্ছে কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্সের বইয়ের এক্সাম্পল। এটা আমি করে দেওয়া আছে, আমি এটা এই ফাইল তোমাদের দিয়ে দিব, তার পাশাপাশি এখানে এই ফাইলটাও দিয়ে দিব যেটাতে আমি করে দিচ্ছি হাতে। একটু খেয়াল করো, এখানে সানলাইট অ্যারাইভস এট দ্য আর্থ at the rate about 1.4 কিলোওয়াট পার মিটার স্কয়ার। রেট হচ্ছে পার মিটার স্কয়ারে কত ওয়াট আসছে সেটা। When the sun is directly overhead, the average radius of the earth is orbit 1.5 into 10 to the minus 11। এটা হচ্ছে আমাদের রেডিয়াস, আর্থের রেডিয়াস, এবং রেডিয়াস অফ দ্য সানের রেডিয়াস হচ্ছে 7 into 10 to the 8 মিটার। আর আর্থের রেডিয়াসটা, আর্থ যেটা অরবিট হচ্ছে তার রেডিয়াস হচ্ছে 1.5 into 10 to the minus 10 to the 11 মিটার। আর সানের রেডিয়াস, এটা কিন্তু অরবিট, এটা আর্থের রেডিয়াস না। আর্থ এই হচ্ছে আমাদের সান, এটা হচ্ছে সান, আমি রেডিয়াসটা বোঝাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের আর্থ, সানের সুন্দর করে ড্র করি। এই হচ্ছে আমাদের সাত। এটা আরেকটা শেপ দিয়ে একটু ভালো করে বুঝাই জিনিসটা। যাই হোক, বুঝতে পারতেছো, দিস ওয়ান ইজ দ্য আর্থ, আর এটা হচ্ছে আমাদের সান। ওকে, এর ভিতরে থাক তাহলে বুঝতে পারবো এটা সান। এই দিয়ে বুঝাই, এখান থেকে রেডিয়েশন বেরোচ্ছে অনেক, এটা সান। দেখো এখানে প্রথম যে রেডিয়াসটা দেওয়া সেটা কিন্তু আর্থের রেডিয়াস না, এই যে অরবিটিং রেডিয়াস, এটা হচ্ছে আর্থের অরবিটিং রেডিয়াস। আর সানের রেডিয়াসটা হচ্ছে এটা, সানের রেডিয়াসটা হচ্ছে আর ই, এটা হচ্ছে সানের রেডিয়াস। সানের রেডিয়াস কতটুকু, সানের রেডিয়াস এই যে সান কতটুকু, সান দেখছো। ডিফারেন্ট কালার দিয়ে আরো দরকার হলে আরো একটু ক্লিয়ার বোঝানোর জন্য আমি ডিফারেন্ট একটা কালার নেই, দ্যাটস, তাহলে আরো ভালো হবে। এখানে আমি এই যে দেখো, এটা হচ্ছে সানের রেডিয়াস, আর আর্থের অরবিটিং রেডিয়াস কি এটা, তো এটাকে আমরা লিখলাম আর ই, মানে আর্থের অরবিটিং রেডিয়াস, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর ই, সানের রেডিয়াস, দুইটা ভ্যালু দেওয়া। তো আর স্মল আর ই এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10 to the power 11, আর সানের রেডিয়াস আর ই এর ভ্যালুটা হচ্ছে 7.0 ইন্টু 10 to the power 8 মিটার। ওকে, এই দুইটা ভ্যালু দেওয়া। আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে, ফ্রম দিস ফিগার ফাইন্ড দ্য সারফেস টেম্পারেচার অফ দ্য সান। সানের সারফেসের টেম্পারেচার কত বের করা লাগবে। আমি কিন্তু এখানে থার্মোমিটার বা মেজারমেন্টের জন্য ক্যালিমিটার বা কলিমিটার, যেটা ক্যালিমিটার না কলিমিটার, ওই ধরনের কিছু মিটার দিয়ে আমার মেজার করা লাগে না। আমি জাস্ট কি করতে পারি, এই ভ্যালুগুলো জানা থাকলে আমি সেটা দিয়ে থিওরিটিক্যালি বের করে ফেলতে পারি যে সানের অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার কত হবে, সানের আপার সারফেসের বা তার সারফেস টেম্পারেচার। উপরের পার্টের, ভিতরের পার্টের টেম্পারেচার আরো বেশি হয়, অনেক গুণ বেশি। আপার পার্টের টেম্পারেচার থেকে ভিতরের টেম্পারেচার অনেক বেশি, কিন্তু আমরা তার সারফেসে বা আপার পার্টের টেম্পারেচার কত সেটা এইভাবে ক্যালকুলেট করেই ফাইন্ড আউট করে ফেলতে পারি। তো দেখবো এখন আমরা কিভাবে সেটা বের করতে পারি। প্রথমে আমরা বের করব সান থেকে আমাদের আর্থ, ফার্স্টে আমরা যেটা বের করব যে আর্থ কতটা রেডিয়েশন রিসিভ করে। আমাদের আর্থে কতটা ওয়াট, কত ওয়াট রেডিয়েশন আমাদের এখানে আসবে, আমরা সেটা ফার্স্টে ফাইন্ড আউট করব। সান থেকে কতটুকু, কত পাওয়ারের লাইট আর্থ রিসিভ করতেছে, তো সেটা বের করার জন্য দেখো আমাদের আর্থের পাওয়ারটা দেওয়া, মানে কতটা পাওয়ার আর্থ রিসিভ করতেছে সেটা পি ধরলাম, ক্যাপিটাল পি হিসাবে ধরলাম সেটাকে।
এখন এটা আমাদের আর্থ যতটা রিসিভ করতেছে পার ইউনিট এরিয়াতে, সেটা ইনটু তার এরিয়া, ইনটু তার সারফেসিং বা অরবিটিং এরিয়া, একে কি বলা হচ্ছে? অরবিটিং এরিয়া। তাহলে আমাদের আর্থ, পৃথিবী মোট কত রেডিয়েশন রিসিভ করতেছে বা কতটুকু পাওয়ার রিসিভ করতেছে সেটা ফার্স্টে বের করব। সান থেকে আলো আসছে, আর্থে এসে পড়তেছে, তো সেই আলোর পাওয়ার কত, পুরা আর্থ সারফেসে রিসিভিং যে লাইট ফ্রম দ্য সান তার পাওয়ার কত। তো পার ইউনিট এরিয়াতে কত ওয়াট সেটা আমাদের দেওয়া আছে। আর যদি আমরা বের করি যে তার ইউনিট এরিয়া কত বা তার এরিয়াটা কত, তো অরবিটিং এরিয়া কত, অরবিটিং এরিয়া সেটা যদি আমি জানি, সেটা দিয়ে আমি টোটাল পাওয়ার বা পি বের করতে পারবো। তাহলে দেখো এখানে পি এর ভ্যালু দেওয়া, পি মানে আর্থ পার ইউনিট এরিয়াতে কতটা রেডিয়েশন এমিট হচ্ছে। সানলাইট অ্যারাইভস এট দ্য আর্থ এট দ্য রেট অ্যাবাউট 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। তো পিই এর ভ্যালু হচ্ছে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। এটাকে কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যাব, 1.4 ইন্টু 1000, কিলোওয়াটকে সরাসরি ওয়াটে নিয়ে গেলাম, তাহলে এত ওয়াট পার মিটার স্কোয়ার হলো। দেখো এটা ওয়াট পার মিটার স্কোয়ার ইন্টু এ অরবিটিং এরিয়া। অরবিটিং এরিয়া হবে কি, যেহেতু অরবিটিং স্পেসটা হচ্ছে স্ফেরিক্যাল, আর্থের শেপটা কি স্ফেরিক্যাল, আবার যে পথে অরবিটিং হচ্ছে সেটাও কি স্ফেরিক্যাল, অরবিটিং শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেয়ারের মতো, গোলাকৃতির না, স্ফেয়ার, স্ফেরিক্যাল শেপ। মানে একটা হচ্ছে সার্কুলার শেপ, সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর যখন সেটা স্ফেরিক্যাল হয়, স্ফেরিক্যাল মানে গোলক, গোলক হয়, তখন সেটা 4 পাই আর স্কোয়ার। তো আমরা সেই ইকুয়েশনটা ইউজ করব, 4 পাই আর ই তার স্কোয়ার। ওকে, তো এখানে আমরা যদি ভ্যালু বসাই ক্যালকুলেশন করব। 4 পাই আর ই এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10⁻11। তো এটা দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 3.96 ইন্টু 10⁻26। এই জায়গায় রেজাল্ট আসবে 3.96 ইন্টু 10⁻26, এত ওয়াট। ওকে, এটার ইউনিট হচ্ছে এরিয়া, আর এখানে আবার মিটার স্কোয়ার আছে, এর ইউনিট 4 পাই আর স্কোয়ার। এটা কি দিয়েছে এখানে, 4 পাই আর ই, ভুল, এখানে আর ই স্কোয়ারটা উপরে চলে গিয়েছে, এটা একটু নিচে নামায় নিয়ে আসতে হবে। এই যে এটা আর ই স্কোয়ার, এই যে এখানে আর এখানে আর ই স্কোয়ার, তো এটার ইউনিটটা হবে মিটার স্কোয়ার, যেহেতু রেডিয়াসের ইউনিট হচ্ছে মিটার, মিটার কি স্কোয়ার করলে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে আমাদের পি এর ইউনিট থাকবে এত ওয়াট। এটা হচ্ছে আমাদের আর্থ রিসিভ করতেছে টোটালি। প্রথমে এই পার্টটা আমরা ফাইন্ড আউট করলাম। এরপরে হচ্ছে আমরা রেডিয়েন্সি বের করব বা রেডিয়েশন রেট বের করব। সান থেকে কত রেডিয়েশন বের হচ্ছে, সানের ক্ষেত্রে রেডিয়েশন কত সেটা আমরা বের করব। যে সান থেকে কত রেডিয়েশন আসতেছে, সানের রেডিয়েশন, এটা আর এর মাধ্যমে লিখব। তাহলে সানের রেডিয়েশন আমরা যদি বের করতে চাই, কিভাবে বের করব? সান থেকে যেটা আর্থ রিসিভ করতেছে যে পাওয়ার, সেই পি, ক্যাপিটাল পি ডিভাইডেড বাই সানের সারফেস এরিয়া। সানের সারফেসের এরিয়া হচ্ছে 4 পাই ইন্টু আর সান, আর এস, এখানে এস দেই, তাহলে এটা এস লিখি, আর এস ক্যাপিটাল আর এস সান, তাহলে 4 পাই আর এস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সান থেকে কত রেডিয়েশন বের হচ্ছে পার ইউনিট এরিয়া, সানের প্রতি ইউনিট এরিয়া বা প্রতি একক ক্ষেত্রফল থেকে কতটা রেডিয়েশন বাইরে বের হচ্ছে সেটা আমরা বের করব। প্রথমে হচ্ছে আর্থ কতটা রিসিভ করলো সেটা বের করলাম, আর্থ কতটা রিসিভ করবে সেটা বের করলাম, মোট কতটা রিসিভ করবে সেটা। এখন সেটার মাধ্যমে আমরা বের করব যে সান থেকে পার ইউনিট এরিয়া কত রেডিয়েশন ইমিট হচ্ছে। তো সেটা বের করব কিভাবে, আমরা সানের টোটাল সারফেস এরিয়া দিয়ে ডিভাইডেড করলে এটা পেয়ে যাব। আবার একটু বোঝার জন্য বলি যে সান থেকে রেডিয়েশন বের হচ্ছে আর আর্থ এসে রিসিভ করতেছে। প্রথমে আমরা কি বললাম, যে বের করলাম যে আর্থ টোটাল কতটা রিসিভ করে, কত পাওয়ার রিসিভ করে। পাওয়ার মানে হচ্ছে পাওয়ার কি, জুল পার সেকেন্ড, তাই না? প্রতি সেকেন্ডে কত জুল এনার্জি রিসিভ করতেছে, সেটাই কিন্তু মূলত পাওয়ার। তার মানে এক সেকেন্ডে সান থেকে মোট কত এনার্জি আর্থে আসতেছে, সেটা টোটালটা আমরা বের করলাম ফার্স্টে।
এখন সেই টোটাল দিয়ে আবার আমাদেরকে বের করতে হবে সান থেকে পার সেকেন্ডে কত এনার্জি মূলত রিসিভ হচ্ছে। দেখো আর্থই তো একমাত্র রিসিভার না, সান থেকে যা বেরোচ্ছে তার পুরা রিসিভার শুধুমাত্র আর্থ না, অন্যান্য প্ল্যানেট আছে, তারপরে হচ্ছে মুন আছে, তো এরাও রিসিভ করে, আরো অন্য অ্যাস্টেরয়েডস আছে, তারপরে অন্যান্য যেসব পার্টগুলো আছে তারাও রিসিভ করে। তো আমাদের এখন বের করতে হবে যে তাহলে আর্থ পার ইউনিট এরিয়াতে কতটুকু রেডিয়েশন ইমিট করতেছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আর্থ যেটা রিসিভ করতেছে পার সেকেন্ডে সেটার মোটটাকে আমরা যদি সানের পার ইউনিট এরিয়া দিয়ে ডিভাইডেড করি তাহলে আমরা বলতে পারবো যে এতটুকু রেডিয়েশন পার সেকেন্ডে এতটা এনার্জি হচ্ছে সানের সারফেস থেকে বাইরে বের হচ্ছে। তো আর ইজ ইকুয়ালস টু বের করার জন্য আমরা এই পি এর ভ্যালুটা বসাবো এখানে 3.96 ইন্টু 10 to the power 26 divided by 4 pi rs। rs হচ্ছে সানের রেডিয়াস, 7.0 ইন্টু 10 to the power 8 তার হোল স্কয়ার। তো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে ভ্যালু কত হয়, এই যে এই ভ্যালুটা মূলত আমরা এখানে বসাইলাম, পি এর ভ্যালু ডিভাইডেড বাই সানের সারফেস এরিয়া, যেহেতু স্ফেরিক্যাল 4 পাই আর এস স্কয়ার। এটা ক্যালকুলেট করো কত হয় ভ্যালু। কেউ একজন ক্যালকুলেট করে বলো রেজাল্ট কত আসে। করতেছি স্যার। টেন টু দি পাওয়ার 8 লেখেন নাই? 10 to the power 7। কত 4 পাই আর স্কয়ার, হ্যাঁ 10 টু দি পাওয়ার 8 লেখা, এটা 10 টু দি পাওয়ার 8 কত আসছে তাহলে 64.3 ইনটু 10 টু দি পাওয়ার 6। 64.3 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাহলে এত ওয়াট পার মিটার স্কয়ার, এটা আর এর ভ্যালু। তাহলে এটাকে আরো স্ট্যান্ডার্ড ফিগারে লিখি 64.3 মিলিয়ন ওয়াট ইনটু মেগাওয়াট 10 টু দি পাওয়ার 7 এত ওয়াট পার মিটার স্কয়ার, এভাবে লিখি। ঠিক আছে, এখন এইটা দিয়ে এখন আমাদেরকে বের করতে হবে টেম্পারেচার কত, সানের টেম্পারেচার। তো সেই ক্ষেত্রে আমাদের রেডিয়েশনের ল মানে যে রেডিয়েশন রেটের লটা ইউজ করতে হবে। সেই লটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু সিগমা এ, ই থাকে আগে একটা ই, ইমিসিভ পাওয়ার বলে, ই সিগমা এ টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে আমাদের রেডিয়েশন রেটের সাথে টেম্পারেচারের রিলেশন, রেডিয়েশন রেটের সাথে টেম্পারেচারের রিলেশন। আর ইজ ইকুয়ালস টু ই সিগমা, সিগমাকে বলা হয় স্টিফেন কনস্ট্যান্ট, বোল্টজম্যান স্টিফেন কনস্ট্যান্ট সিগমা, এ এরিয়া টি টেম্পারেচার, আর ই কে বলা হয় ইমিসিভিটি আর ইমিসিভ পাওয়ার, সানের ইমিসিভিটি। যেহেতু সানকে একটা আইডিয়াল ব্ল্যাক বডি ধরা হয় তাহলে তার ইমিসিভিটি ই এর ভ্যালু হচ্ছে 1। সানকে কি ধরা হয়, আইডিয়াল ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করা হয়, এই কারণে তার ই এর ভ্যালু হবে 1। তাহলে আমার ইকুয়েশনটা হয় আর ইজ ইকুয়ালস টু সিগমা এ টি টু দি পাওয়ার 4। সিগমার ভ্যালুটা আমাদের লাগবে, সিগমাকে কি বলা হয় স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। দেখো এই সিগমা এর ভ্যালু হচ্ছে, সিগমার ভ্যালু হচ্ছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার -8। সিগমা এর ভ্যালু 5.67, আমরা ভ্যালুগুলো বসাই দেই। ভ্যালু বসানোর আগে আমাদের তো মূলত টি বের করতে হবে, এখানে আর এর ভ্যালু আছে, তো ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে নেই, তারপরে আমরা ভ্যালু বসাই। ফার্স্টে টি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সিগমা এ, এটা লিখলাম। এই ভ্যালুটার পরে এখন আমরা টি ইজ ইকুয়ালস টু, এটা হলো √4, ক্যালকুলেটর সরাসরি বসানো যায়, আর ডিভাইডেড বাই সিগমা এ। এখন আমরা এখানে ভ্যালুটা বসাই দিব, আর এর ভ্যালু রেডিয়েশন রেট, সানের জন্য রেডিয়েশন রেট বের করেছি, সেই ভ্যালুটা হচ্ছে 6.43
into 10 to the power 7, 10 to the power 7 divided by স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত বললাম 5.56 না 57 5.67 5.67 into 10 to the power minus 8 এটা হচ্ছে সিগমা এর ভ্যালু সিগমার ভ্যালুটা মাথায় রাখতে হবে সিগমা এর ভ্যালু হচ্ছে 5. সিগমাকে বলা হয় স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট 5.67 into 10 এই প্রবলেম যদি দেওয়া হয় তোমাদের ভ্যালুটা প্রোভাইড করা হবে 10 to the power minus 8 ওয়াট per meter square Kelvin to the power 4 Kelvin K minus 4 এটা হওয়ার কথা তাও চেক করে দেখি ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন টু দি পাওয়ার 4 ঠিক আছে এটা হচ্ছে তার ইউনিট সিগমা এর ভ্যালু হচ্ছে 5.67 into 10 to the power minus 8 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন টু দি পাওয়ার 4 এখন এইটাকে ক্যালকুলেট করবা স্যার 5.8 into 10 to the power 3 না এখানে দেখো এইটা হচ্ছে ভ্যালু সিগমা টি টু দি পাওয়ার 4 এর ভ্যালু না এর ভ্যালু তো আগে ক্যালকুলেট করেছি এটা এখানে আসবে না ফর্মুলাতে এ আসবে না ফর্মুলাতে এ আসবে না এই ফর্মুলাতে এ আসবে না যেহেতু রেট দেখো এ কেন আসবে না এ না আসার কারণ ব্যাখ্যা করি তাহলে বিষয়টা বুঝতে পারবা এখানে আমাদের রেট এই আরটা হচ্ছে রেট এটা কি রেট হ্যাঁ যখন রেট মানে হচ্ছে আর ডিভাইডেড বাই এ থাকবে না যেহেতু রেট পার ইউনিট এরিয়াতে যে দেখো এরিয়া দিয়ে ভাগ করে ফেলেছি অলরেডি তো এখানে এ দিয়ে অলরেডি ভাগ করা সেটাকে আর ধরেছি এই জন্য এই এটা হবে না এটাকে ইরেজ করে দেই যেহেতু রেডিয়েশন রেট সরাসরি বসাচ্ছি এখানে এই কারণে আমাদের এটা আসবে না এখানে যদি ক্যালকুলেশন আলাদা না করতাম তাহলে আমরা এখানে এ বসাইতাম এবং এই ফর্মুলা দিয়ে তখন করতে পারতাম কিন্তু অলরেডি আগে আমরা করে ফেলেছি রেডিয়েশন রেট এরিয়া দিয়ে ডিভাইডেড করে ভ্যালু কত সেটা বের করে ফেলেছি তো এখানে এরিয়াটা আর আসবে না এই এরিয়া আসবে না এরিয়াটা আসবে না এখানে এরিয়ার ভ্যালুও থাকবে না ক্যালকুলেট করো কত আসে ভ্যালুটা টি এর ভ্যালু কত আসছে 5.8 into 10 to the power 3 5.8 into 10 to the power 3 5.8 into 10 to the power 3 এত কেলভিন দেখি आंसर है 5.8 into 10 to the power 3 এত কেলভিন তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर এটাই হচ্ছে সানের সারফেস এরিয়া সারফেসের টেম্পারেচার সানের সারফেসের টেম্পারেচার কত 5.8 into 10 to the power 3 কেলভিন তো এই আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনটা কমপ্লিট হলো আজকে আমরা যে টপিকটা করলাম ব্ল্যাক বডি এবং ব্ল্যাক বডি রেডিয়েশন রিলেটেড যা ছিল টোটালি কমপ্লিট হলো নেক্সট ক্লাসে আমরা শুরু করব ফটো ইলেকট্রিক ইফেক্ট হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টাল অবজারভেশন এবং তার যে রেজাল্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল এক্সপ্লানেশন এবং প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর ভ্যালু ক্যালকুলেশন এই বিষয়গুলো ডিটেইলসে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে আমাদের টপিক থাকবে ফটো ইলেকট্রিক ইফেক্ট আজকে যে টপিকটা শেষ হলো ব্ল্যাক বডি রেডিয়েশন একটা ক্লাসে আমাদের একটা পার্ট কমপ্লিট হলো নেক্সট ক্লাসে ফটো ইলেকট্রিক ইফেক্ট শেষ হবে না কারণ ফটো ইলেকট্রিক ইফেক্ট অনেকগুলো ধাপ অনেকগুলো স্টেপ অনেক প্রবলেম আছে তো সেটা আমাদের দুইটা ক্লাস লাগবে অ্যাট লিস্ট ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট এই দুইটাই মেইনলি তোমাদের মেইন টপিকস থাকবে সেকেন্ড কুইজের জন্য কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো স্যার আমাদের বলছিলেন স্যার কুইজ 3 এর পরিবর্তে একটা অ্যাসাইনমেন্ট নেবেন স্যার ওইটা গ্রুপ স্যার দিবেন অ্যাসাইনমেন্ট গ্রুপে টপিক দিব বাট তোমাদের করতে হবে ইন্ডিভিজুয়ালি মানে আমি কি করব তোমাদের টপিক দেওয়ার জন্য গ্রুপ 4-5 জনকে একটা টপিক দিব যেভাবে করেছিলাম স্যার ওইভাবেই হ্যাঁ হ্যাঁ সেম ওয়েতেই তোমাদের ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্ট করতে হবে বাট আমি গ্রুপ করে দিব হচ্ছে শুধুমাত্র টপিকের জন্য মানে গ্রুপ করে দিলে গ্রুপের সবাই মিলে যে একটা অ্যাসাইনমেন্ট দিবা আসলে তা না তোমাকেই করতে হবে তোমারটা তোমাকে রেডি করতে হবে ইন্ডিভিজুয়ালি তোমাকে করেই দিতে হবে বাট আমি গ্রুপ করে দিব শুধু টপিক সেম রাখার জন্য হ্যাঁ
সেটা দিব লাস্টের দিকে, আগে আমাদের সেকেন্ড কুইজ কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আলোচনাগুলো করা হলো, যে টপিক যা নিয়ে আলোচনা করেছে, কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। স্যার মিড টার্মের এক্সামটা কিরকম হবে স্যার? 50 মার্কের যে হবে? মিডে তোমাদের অ্যাজ ইউজুয়াল দুইটা পার্ট থাকবে, 15 করে দুইটা এমসিকিউ নেওয়া হবে, 30 দুইটা এমসিকিউ 15 করে নেওয়া হবে, এবং ভাইবা হচ্ছে 20, 30, 20, 50। বুঝতে পেরেছ? জি স্যার। স্যার আমরা স্যার গতবার মিডে ফিজিক্স 2 তে স্যার দিনে স্যার ভাইবা দিনে, মানে অন্য ফ্যাকাল্টি আন্ডার ছিলেন স্যার, এবার কি ভাইবাটা হবে আসলে? হ্যাঁ, ভাইবা হবে। ভাইবা মডার্ন ফিজিক্সে দুইটা টার্মেই ভাইবা হয়। ও আচ্ছা মডার্ন আচ্ছা, ঠিক ফিজিক্সে আছে। তোমাদের মিডেও ভাইবা হবে, আবার কি হচ্ছে তোমার ফাইনালেও ভাইবা হবে। স্যার আমরা ফিজিক্স 1 2 দুইটাতে স্যার ভাইবা দিছি, মিড ও ফাইনালে। হ্যাঁ হ্যাঁ, আমি দুইটা ফাইলে আপলোড করে দিচ্ছি। একটা স্যার হচ্ছে আমাদের আজকে নেক্সট আমি ক্লাস কি স্যার স্যাটারডেতে হবে তাই? নেক্সট ক্লাস স্যাটারডেতে, রাইট। তোমাদের একটা মেকআপ ক্লাস আছে স্যাটারডেতে, ওই দিনে হবে নেক্সট ক্লাস। স্যার এটা কিসের মেগা প্লাস হচ্ছে স্যার এখন স্যার? এখন মেকআপ ক্লাস হচ্ছে, হয়তো আমরা সেমিস্টার একটু আগে শেষ হবে এই কারণে, অথবা মেবি এটাই যে নেক্সট সেমিস্টারটা একটু আর্লি শুরু হতে পারে, মানে কিছুদিন, হয়তো এক সপ্তাহ আগে শুরু হবে, তো সেই সপ্তাহের মেকআপটা অ্যাডভান্স নেওয়া হচ্ছে, এরকমই হয়তো বিষয়। আমি ফাইল আপলোড করে দিয়েছি, তোমরা একটু চেক করে দেখে আমাকে জানাও ফাইলগুলো পেয়েছো কিনা। ফাইল কি পেয়েছো?